ওকে। আসসালামু আলাইকুম। এটা আনুষ্ঠানিক রেকর্ডিং এর সালাম। বাকিরা সবাই কথা শুনতে পাচ্ছে কিনা একটু নাজুর ভাই, ওদের কথা একটু শুনি একটু। স্যার আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি, স্যার দেখতে পাচ্ছি, এভরিথিং ওকে আছে স্যার। ঠিক আছে। স্যার ওকে। অনেকদিন পরে আপনাকে দেখলাম, ভালো লাগছে স্যার। আচ্ছা ঠিক আছে, চুল বড় হয়েছে তাই না? জি স্যার, একটু চুল বড় হয়েছে কিছুটা না? বড় হয়েছে। জি স্যার। খুব মানে ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ছিলাম, চুলের কারণে আমি নিজেরও চিনতে পারতেছিলাম না। আচ্ছা ঠিক আছে। ওকে হ্যাঁ। একজন দুইজন একটু রিপ্লাই করো, এর আগে কি কি ক্লাসে ছিল স্যার, কি কোন কোন টপিকের উপরে নিছিলেন? স্যার স্যার লাস্ট ক্লাসটা নিয়েছিলেন সামারি সামারি এবং স্যার পরে সংবাদপত্রের চিঠি লেখা। তারপরে to editor. টিউটোরিয়াল তারপরে আর এর আগের গুলা কি ছিল? এর আগে স্যার ওয়ার্ড ফরমেশন বেস ক্লাস হয়েছে স্যার তিনটা। ওয়ার্ড ফরমেশন তাই না? পাঞ্চুয়েশন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এইখানে তোমাদের সাথে কয়েকজন নতুন অনেকে যুক্ত হয়েছে। যারা যুক্ত হয়েছে তোমরা আবার সাইকেলের মতো করে আর কি, আবার ওই যে আমাদের ট্রান্সলেশন যে ক্লাসগুলো মিস হয়েছে সেগুলো আবার তোমরা মানে ধারাবাহিকভাবে পাবে, সমস্যা নেই। যেখান থেকে হয় সেখান থেকে নোট করো। আর একটা বিষয় বলে রেখে আমরা মিউট করে ফেলো প্লিজ, এটাই হলো কার্টেসি, যেন না বলতে হয়। আমি এটা খুব ধরো বিসিএস রিটেন পরীক্ষার ক্লাস মিউট করে নিতে হবে, এটা অপ্রত্যাশিত। তোমরা খুব সচেতন থাকো প্লিজ। তো প্রত্যেকটা ক্লাস রিপিট হয়। আমাদের এই কোর্সের একটা বড় বৈশিষ্ট্য হলো স্যার যেগুলো নিচ্ছেন আমিও নিচ্ছি, আমি যেগুলো নিচ্ছি স্যারও নিচ্ছে। তোমরা একটা ওয়ে খুঁজে নিও আর কি, তোমরা একটা ধারা খুঁজে নিও যে কিভাবে একটা তৃতীয় একটা মাত্রা তৈরি করে নিও। হ্যাঁ, তো আমি স্যার যেগুলো করিয়েছেন সেটার উপরে আমি প্র্যাকটিস শিট করাবো আর কি। হ্যাঁ, আমাদের আরেকবার শুনো, আমাদের মূল কয়টা টপিক আছে, আমরা কয়টা বিষয়ের উপর প্রস্তুতি নিচ্ছি বলো? মূলত কয়টা টপিক? এক নম্বর হলো থিমেটিক কোশ্চেন, তাই না? মনে রেখো থিমেটিক কোশ্চেন। থিমেটিক কোশ্চেন আমি হাতে কলমে প্র্যাকটিস করাবো, স্যারও করাবেন। মনে রেখো আমরা যৌথভাবে যে কাজগুলো করি। থিমেটিক কোশ্চেন, থিমেটিক কোশ্চেনের পরে গ্রামাটিক্যাল অংশগুলা স্যার ইতিমধ্যেই অনেকগুলা টপিক আলোচনা করছেন। আমি শেষের দিকে একদম ক্লাস যখন আমার গুলা সব শেষ হবে তখন আমি আবার একবার পুনরালোচনা করব স্যার যেগুলো করছেন সেগুলোর উপরে। আচ্ছা, তারপরে 3 নম্বর হলো সামারি। সামারি তো মধ্যে স্যার কলা কৌশল দেখাই দিয়েছেন, আমিও তোমাদেরকে আবার প্র্যাকটিসের উপর রাখবো। তারপরে লেটার টু এডিটর, স্যার অলরেডি মৌলিক কাঠামো দেখাই দিয়েছেন। আমি যে কাজটা করব এখানে তোমাদেরকে একটু দেখাই। আমি তোমাদের সাথে যেই কাজ যেভাবে এখন হেল্প করব। হ্যাঁ, ধরো আমি এটা করব। হ্যাঁ, এরকম কিছু মৌলিক বাক্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা, আমি অলরেডি নতুন ভাবে তৈরি করতেছি, এটা গত বছরেরটা, আমি অলরেডি নতুন শেপে অনেক ভিন্ন ভিন্ন বাক্য তৈরি করছি। যেমন ধরো মানে যে বাক্যগুলা একেবারে মোস্ট কমন এবং তোমার স্যারও কিছু দিয়েছেন, তুমি সমন্বয় করে নিবা আর কি। ঠিক আছে, যে ধরো আমি চাইলে তো আমরা চাইলে প্রত্যেকটা, যেমন একটা বাক্য আমি অ্যানালাইসিস করি, যেমন ধরো আমি যদি কোনো বাক্যের শেষে লিখতে চাই যে কোন বাক্যগুলো আমরা লিখতে চাই আর কি, কমন প্যাটার্নের কিছু বাক্য, এগুলো তোমাদেরকে আমি গুছাই দেবো ইমিডিয়েটলি, হয়তো 2 ক্লাসের মধ্যে পাবে। যেমন ধরো আমি যদি বলি যে লেটার টু এডিটরের শেষ বাক্যটা আমি এভাবে লিখতে চাই যে যদি আমরা বঙ্গবন্ধু মাহাথির মোহাম্মদের আধুনিক মালয়েশিয়ার স্টাইলে ধাঁচে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে চাই এবং ভিশন 2041 কে সার্থক করতে চাই, বাস্তবে রূপান্তরিত করতে চাই, তাহলে আমাদেরকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মতো মেগা প্রজেক্ট গুলোকে সফল করতে হবে, মেগা প্রজেক্ট গুলোকে সফল করতে হবে, দুর্নীতিকে নির্মূল করতে হবে, ডেঙ্গু মশা সহ বিভিন্ন যে প্রাদুর্ভাব আছে, এই বিভিন্ন যে আমাদের ড্রব্যাক গুলো আছে এগুলাকে আমাদের সমাধান করতে হবে। তাহলে যদি আমরা না করতে পারি এরকম কিছু কমন যে প্যাটার্নের কথাগুলা, তোমরা কি আমার কথা বুঝছো কিনা বলো? মানে কমন কিছু বাক্য, যে 10-15-20টা বাক্য। যেমন তুমি কি মনে করো না যে এমন কোন বিসিএস পরীক্ষা নাই যেখানে এই কথাটা এই বাক্যটা লেখা যাবে না? তুমি এসে বলো আর লেটার টু এডিটর বলো,
তো আমি বলতে চাই তোমারে একেবারে পুরোপুরি বানাইয়া লিখবা এই তত্ত্বে আমি বিশ্বাসী না। যদি বলো যে একদম শতভাগ বানাইয়া লিখবা, এমন কেউ কারো টেন্ডেন্সি আছে কিনা পুরোপুরি ভাবে বানায় লিখতে চাও? মানে বানাইয়া মানে বানানোর অর্থটা বুঝছো কিনা? বুঝতে গেছে স্যার ওগুলো একটু কঠিন হয়ে যাবে স্যার। স্যার পুরোপুরি বানালে ব্যাপারটা অনেক কঠিন হয়ে যাবে, কারণ অনেক সময় তো কম স্যার, ওইটুকুর মধ্যে মাথায় অত কিছু আসবে স্যার? আচ্ছা, তোমার আমি বলি বানাইয়া লেখার মানে প্রথম ফার্স্ট ড্রাফটের একটা উদাহরণ তোমারে বলবো। ধরো তোমাদেরকে একটা জিনিস আমি না দেখাইলে, আমি ওই দিন বলছিলাম দেখাবো। ফার্স্ট ড্রাফট, তোমরা কি কারোর জীবনে কোনো সময় ফার্স্ট ড্রাফট দেখছো কিনা? যেমন ধরো কোনো কারোর লেখাটাকে দেখছো জীবনে, এই ধরো কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এরকম কারোর হাতের লেখা একদম প্রথমেই লিখছেন, এই কপিটা আর এডিট করেন নাই, এমন কোন কপি তোমরা দেখছো কিনা? জি স্যার। দেখছো? বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনের মধ্যে স্যার। একটা পেজে তার লেখা কিছু ছিল। আচ্ছা, যদি দেখা থাকো এবার আমার একটু বলো, এটা কি কাটাকাটি মানে একদম ফ্রেশ ছিল? না স্যার, কাটাকাটি ছিল রবীন্দ্রনাথের লেখা। আশা করি তোমরা বোঝার কথা। হ্যাঁ, তো একটা বিষয় আমি তোমার একটু শেয়ার করি যে এবং শেষের দিকে একদম লাস্ট পরীক্ষার আগ মুহূর্তে তোমরা, আমি একটা ওপেন গ্রুপে তোমরা কিছু কিছু প্রশ্ন দেব, তুমি সেগুলো উত্তর করবা। কেন ফার্স্ট ড্রাফটের কথা বলি, এর মধ্যে একটা বিষয় শেয়ার করি। গতকালকে রেজাল্ট দিচ্ছে, রেজাল্টের নিয়ে অনেক ঘটনা আছে, মানে অনেক আবেগের ইতিহাস আছে, কারণ কোভিড-19 সময়কালীন পরীক্ষাটা ছিল। তো 4 বছর ধরে ঘোরাঘুরির পর এই রেজাল্টটা আসছে। আচ্ছা, বলে রাখি, ধরো এই বিষয়টা শেয়ার করতে চাচ্ছি আমি। একটা বিষয়, এটা হলো, মিউট করে ফেলো, কে যে আনমিউট করে রাখে, মিউট করো কেউ। হ্যাঁ, স্যার কেউ একজন হ্যান্ড রাইজ করে রাখছে আপনার মুখের কাছে, মানে হাতটা হচ্ছে কেমন জানি লাগতেছে, তো রিমুভ করে দিতে পারে। স্যারের আইডি থেকে মনে হয়। ওইটা হ্যান্ড রাইজ হচ্ছে আপনার জন্য ভাই, ওটা কারোরই না, সবারই থাকবে, আমারও আছে। ওটা হচ্ছে জাস্ট আপনি যখন দরকার হবে হ্যান্ড রাইজ করা তখন ক্লিক করবেন, এই জন্য। না না, সমস্যা নেই। হ্যাঁ, আমি ওই হ্যান্ড রেজ করেছিলাম নাজুল ভাইয়ের জন্য, এটা আমি সরাই ফেলতেছি। হ্যাঁ, আচ্ছা দাঁড়ো, সরাচ্ছি, একটা মিনিট। কি বললাম না, যেমন ধরো এই যে এটা কত সালের, 2015, দেখো না স্বাক্ষর। হ্যাঁ, দ্য এডিটর, ডেইলি স্টার, কারণ বাজার, থ্রু দ্য কলামস অফ ইউর স্টিম ডেইলি। স্যার আর একটু জুম করা। আর একটু জুম করবো কেমনি? আর তো জুম হয় না, একটু কি আর তো জুম হয় না। আচ্ছা, জুমেই যদি জুম না হয়, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বোঝা যায়। জুমেই যদি জুম হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, একটু মানে ওই যে এখন বোঝা যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই কলামটা আর কি, এটা আমি দেখাচ্ছি তোমাদের। ওই যে এটা তো আজকের লেখা না, এই যে এটা, ওই যে লেটার টু এডিটর, এই যে থ্রু দ্য কলামস অফ ইউর স্টিম ডেইলি। বুঝছো বিষয়টা? আচ্ছা, এই হলো। তো এখানে যেমন ধরো আমি তোর ওরে 20 দিছিলাম, কত বলো? 8। আচ্ছা, এই সরি, দাঁড়াও আমি স্টপ শেয়ার করি, আমি ফোর্স মিউট করে দিই না, কয়েকজন একটু রিমুভ করে রাখি, তাহলে একটু শাস্তি হবে। এই যেমন যে কয়জন, এই দেখো, এখন আর সমস্যা হবে না। আমি যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, ওই যে এইটা আর কি, পরীক্ষা কি করে, এই যে স্যার দেখতে পাচ্ছ নাকি তোমরা? দেখা যায়। ওইটি, এই যে লিখছে যে স্যার, সি হাউ ওয়ার্ডস আই ইউজ টু গেট, ইট ওয়াজ অ্যারাউন্ড 40%, through your kind guidance and my relentless endeavor, I snatched 140 marks, meaning 70% in the 36th BCS. Loving. এটা আমি মেহেদের কাছ থেকে অনুমতি নিয়ে দেখাইছি।
এটার মূল উদ্দেশ্যটা হলো আমি বললাম ওই যে ফার্স্ট ড্রাফট, ওই মেহেদি হলো 35-এর কি 35-এ পরিসংখ্যান ক্যাডার, 36-এ এডমিন ক্যাডার। বরগুনায় ছিল, পরে কুমিল্লা বরুড়া হয়ে এখন কুমিল্লা সদরে আছে, রাজগঞ্জের এসিল্যান্ট। এখন ওই যে প্রথমে যে লেখাটা ওর, বুঝো ওর ব্যাকগ্রাউন্ড কিন্তু ইংলিশ না, কিন্তু ও এমন ভাবে প্রস্তুতি নিছে, তুমি দেখো 140 মার্কস, এটা কি চারটিখানি বিষয়। আমি তোমার জাস্ট একটা অনুপ্রেরণার জন্য আমি বলছি মেহেদি তোমার এই খাতা দেখাবো, সব বলছে স্যার দেখেন। এবং ওই এটাতে 8 পাইছিল, শেষের দিকে আমি 14, 15, 16 করে দিছি, তুমি 16, হাত দেওয়ার তো জায়গা রাখে নাই। ওই যে কয়েকটা বিষয়ে ভুল না করার কথা, যেমন এই যে জায়গাগুলোতে আমি গোল দাগ দিছি, ব্যাপকভাবে উত্তরণ ঘটাইছে। এই তো এই ফার্স্ট ড্রাফট হলো ওই মেহেদি যে প্রথমে 8 পাইছিল, এটা যদি তুমি বানায় লিখো ওই ওই 8 মানে 8 নম্বর পাওয়ার মতো লিখছো। অবধারিত যত বড়ই আমরা পাকা লিখি না কেন, যতবারই আমরা একবার পণ্ডিত হই না কেন, ফার্স্ট ড্রাফটের লেখাটা তেমন স্ট্যান্ডার্ড হয় না, এটা রিভাইজ করতে হয়। আমি এতক্ষণ ধরে এই আলোচনার মূল উদ্দেশ্য হলো এমন কিছু বাক্য তুমি মাথায় নিয়ে যাবে, এমন কিছু প্যাটার্ন মাথায় নিয়ে যাবা, যেটা বাংলা হোক ইংলিশে হোক তুমি যেন লেখা দিয়ে আসতে পারো। আমরা কি সাহিত্যিক? বাংলায় তো ভালো করে লিখতে পারি না, 2-4 লাইন। পত্রিকা তুমি একটা কলাম লিখতে বলো, 1 লাইন 1টা পৃষ্ঠা বাংলা, যে কোনো একটা। তুমি এই মুহূর্তে লিখো তো দেখি যে ঢাকা শহরে ডেঙ্গু মহামারী প্রতিরোধে করণীয়, এই মুহূর্তে তুমি 1 পৃষ্ঠা লিখো, দেখবো যে কলম ভাঙ্গিয়া চুরমার হয়ে যাচ্ছে ভেতর থেকে। তো এটা তো একটা তোমার কি বলে না, ওই যে মনে রাখবা ভেতর থেকে লেখাটা কি জন্য। জন কিটস এর কথাটা তোমার মনে রাখা উচিত, যে ইফ পোয়েট্রি মানে লিটারেচার, ইফ ভিতর থেকে যেটা বের হয়, যেটা কলম, এটা লিটারেচার। হ্যাঁ, ইফ পোয়েট্রি কামস নট এজ ন্যাচারালি এজ দ্য লিভস টু এ ট্রি, ইট হ্যাড বেটার নট কাম এট অল। গাছ থেকে যেভাবে পাতা বের হয়, পাতা গজায়, ঝর্ণা থেকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে পানি প্রবাহিত হয়, এইভাবে যদি কারোর ভেতর থেকে বের না বের করাই ভালো। তো আমাদের ভেতর থেকে তো বের হয় না স্বতঃস্ফূর্ততা। তো ফলে কিন্তু আমরা তো একটা চ্যালেঞ্জিং পরীক্ষায় আছি। সেই কারণে কি করতে হবে, আমি চাই যে যেহেতু কিছু প্যাটার্ন মুখস্থ করে রাখবা। বাংলায় ধরো ওই যে আছে নাকি তোমার, ওই যে দেখবা যে অনেকে আছে, অনেক স্যারেরা আছেন, যেমন আমাদের কুদরতি হুদা মেহেদি স্যারের দেখবা যে গ্রন্থ সমালোচনার উপর একটা প্যাটার্ন দেন। তোমরা কি কেউ পাইছো কিনা স্যারের? এনিওয়ান? ক্লাসে তো স্যার, হয় না পেয়েছি। স্যার, পাগল। চমৎকার না? না পাইলে সংগ্রহ করে নিয়ে আমি কথা বলা হবে। ধরো আমি বলে রাখলাম এমন কিছু একটা বাক্য, যে এই গল্পে এমন উপমা উৎপ্রেক্ষার প্রয়োগ ঘটানো হয়েছে যা আমাদের হৃদয় নিভিয়ে যায়। কোন গ্রন্থ তো জানি না, যে কোনো গ্রন্থে এমন কিছু মানে রসালো ভাষা আমাদের রপ্ত করে যাওয়া উচিত ইংলিশ পরীক্ষায় এবং বাংলা পরীক্ষায়। আমি তোমার যদি তো সেজন্য আমি চাই যে পুরোপুরি ভাবেই যে তুমি একটা রচনা 50 নম্বরের নিজের মতো করে বানিয়ে লিখে ফেলবা, এই দুঃসাহস দেখানোর আগে, এটা ভালো হবে আমি জানি, কিন্তু তার চেয়ে ভালো হবে নিজের কিছু প্যাটার্ন, নিজের কিছু গোছানো বাক্য একদম ভালোভাবে প্রস্তুত করে নিয়ে যাওয়া। আমি তোমার এই মেহেদির এই রেফারেন্সটা, মেহেদি বিয়ে করছে আর কি, এই জন্য আবার মনে পড়ছে গত ইয়াতে। তো কুমিল্লা রাজগঞ্জে গেলে কোনোদিন, কুমিল্লা রাজগঞ্জে আছে কি এখন, মানে অনুপ্রেরণা নিবা কাদের কাছ থেকে, যারা একদম মানে র লেভেল থেকে নিজেরে চেঞ্জ করে ফেলছে। ঠিক আছে, মানে ওর যে কি ডেডিকেশন, ওদের ব্যাচটার কথা বলতে পারি আমি, কি ডেডিকেশন ছিল এটা তোমার বুঝতে পারবো না। কত ভাবে মানে ত্যক্ত বিরক্ত করে শুধু মানে রিভাইজ করেন, সারাদিন লিখতো আর পরীক্ষা দেখাইত। তোমাদের কাছে আমি একটা বিশেষ হাত জোর করে একটা কথা বলি, শুধু পরীক্ষা দিবা, পরীক্ষা দিয়া মানে কারোর কাছে দেখাইবা, আনলে আমার হোয়াটসঅ্যাপে পাঠাইবা, বন্ধুরে দেখ আমার কোনো ভুল আছে কিনা, তোর মতে কি হয়েছে, আমার লেখাটা কি হয়েছে, সারাদিন লেখা দেখাইবা। আমার মূল উদ্দেশ্য হলো স্যার দেখার আগে, পরীক্ষক দেখার আগে 3-4 জন দেখাও যে আমার অবস্থানটা কেমন। তোমরা কিন্তু অনেকে পরীক্ষা টরীক্ষা দিতে চাও না, এটা খুবই বাজে অভ্যাস। আমি তোমার হাতে কলমে একটা প্রমাণ দেখালাম। তাহলে আমি ওই যে নতুন করে তোমাদেরকে ওই যে লেটার টু এডিটর রচনার জন্য কিছু কমন বাক্য দিচ্ছি, যদি বাই চান্স ধরো ভিতর থেকে বাক্য আসছে না, ওইগুলারই টাইনে রুই না একটা প্রসেস তৈরি করবা।
হ্যাভ ইউ রিসিভড মাই পয়েন্ট? তোমরা কি আমার পয়েন্টটা বুঝছো কিনা? জি স্যার বুঝছি। জি স্যার। আচ্ছা, এটা গেল একটা। ওই আমি অলরেডি নতুন করে রিসাফল করতেছি, মানে গতবারের লেকচার শিট গুলো আর কি। হ্যাঁ, ওই যে লেটার টু এডিটরেও কিছু কমন বাক্য, ইয়াতেও যেন কমন বাক্য, যেন বিপদের সহায় হয় ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, পরে এখন আমি ওই যে আচ্ছা হাতে কলমে যেই কয়েকটা সামারি প্র্যাকটিস করাবো। সামারির বিষয়টা যেটা আমি বলতে চাই, এটা কোনোভাবেই কিসের বিষয় না, কোনোভাবেই কিসের বিষয় না বলতো, ওই থিওরির বিষয় না। নো থিওরি, এখানে কোনো থিওরি কার্যকর হবে না। তুমি হাতে কলমে কয়েকটা প্র্যাকটিস করতে গেলেই দেখবা যে কি কি প্রবলেম গুলো হচ্ছে। ওকে, দাঁড়ো বাবা। আচ্ছা দেবো, যাও, তোমার জন্য কত কিছু নিয়ে এসেছি কালকে। হ্যাঁ যাও। আচ্ছা, আমি একটু এইটা তোমরা এখন হাতে কলমে, আমি এটা নিয়ে আসবো। যাও। এখন আমি এটাকে অনুবাদ করাবো, তোমরা আমার সামনেই সামারি তৈরি করবা। এবং আমি তোমরা যেহেতু স্যারের ক্লাস তো করেছই, আমি আমার আইডিয়াটা যেখানে শেয়ার করছি এটাও তোমাদেরকে দিয়ে দেবো, এই সামারির এইটা। হ্যাঁ, দিয়ে দেবো কিনা? স্যার সামারি করতেছে স্যার, আপনার কোনো নিয়ম আছে কিনা স্যার? হ্যাঁ, এটাই আমার স্যার। লেকচার তো ওই পারবাই, ভালো হবে। এটাও দিয়ে দেবো, তোমরা স্যারের সাথে সমন্বয় করে নিও। হ্যাঁ, তবে স্যার যেটা বলছে এটা চূড়ান্ত। হ্যাঁ, আচ্ছা, ওকে, এটা আমি 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 প্র্যাকটিক্যাল করাবো আর এটা দিয়ে দেবো। ঠিক আছে, কিছু কুবুদ্ধিও দেওয়া আছে, কুবুদ্ধি টুবুদ্ধি এগুলো আমি। স্যার এটা গ্রুপে দেওয়া হবে? হ্যাঁ, দিয়ে দেবো। কুবুদ্ধিটা মানে হয়েছে, কুবুদ্ধি মানে কি বুঝছো না, মানে এটা হাতে কলমে দেখাবো। আমার সাথে সামারি প্র্যাকটিসে থাকো, থিওরিতে থাকো না। থিওরিতে স্যার বুঝিয়ে দিচ্ছেন। আচ্ছা চলো, আমি আমার রোডম্যাপ বলে রাখি। এই একটা দুইটা করানোর পরে আমি এটা করাবো আর একটা হোমওয়ার্ক দেব, শুনো। এরপরে তোমরা যদি আমার সাথে প্রতিশ্রুতি দাও যে আমি লাস্টের ইয়েটা কিসের, আরে গতবার কততম বিসিএস 45 না 44? 44-এর প্রশ্নটা মানে তোমরা ভুল আর অ্যানালাইসিস করো না, তোমরা নিজেরা গাইড বই টাইড বই দেখো না। 44 প্রশ্নটা রেখে দিও, আমার একটু অ্যানালাইসিস করতে দিও, আমার সাথে সাথে যাইও। হ্যাঁ, তোমরা নিজে আমার ইনস্ট্রাকশন, তুমি আগে বইটা দেখে সলভ দেখো না। হ্যাঁ, 44 যদি দেখে থাকো আর দেখো না। 44-এর সামারিটা, উৎকৃষ্ট সামারি কেমন হওয়া উচিত, কত শব্দে কিভাবে লেখা উচিত, এটা যদি হাতে কলমে আমার সাথে একটু সমন্বয় করো তাহলে তোমার বোধটা আরো ভালো হবে। তারপরে থিমেটিক কোশ্চেন গুলোর উত্তর কিভাবে হওয়া উচিত, গাইড বই ফলো করো না আপাতত। ওকে, তো এখন আমার সাথে একটু একেবারেই প্র্যাকটিক্যালি তুমি এটা, আমি অনুবাদটা করব, করার পরে আজকে শুক্রবার তো আমার জীবন আমাদের চেষ্টা করে তোমরা, আমি অনুবাদটা করাই, এখনই সামারিটা লিখে আমাদের দেখাইবা, কইরা শোনাইবা হাতে কলমে। যারা রেকর্ডিংটা শুনবা তারাও একই কাজ করবা। আগে আমি অনুবাদটা পড়াই দিচ্ছি, অনুবাদটা আগে শোনো, তারপরে এটার একটা উৎকৃষ্ট সামারি লিখবা। নট মোর দেন 50 ওয়ার্ডস, 50 শব্দের অধিকে লেখা যাবে না। 50 শব্দের মধ্যেই 40 থেকে 45 শব্দের মধ্যে লিখবা। আগে শোনো, ওকে? প্রথম বাক্যটা আমি অনুবাদ করি, তুমি শুধু শোনো। আফটার, একজন একটু পড়ে শোনো তো তোমার। এটা আমি আবার বলে প্রতি বছর সবসময় এটা পড়াই, এটা দিয়ে শুরু করি আজকে অনেক বছর ধরে। এরপরে আমি নতুন উদাহরণ পড়াই। হ্যাঁ বলো। আফটার এ লোর, সো এটা কি লাল নাকি লাল? হ্যাঁ, লাল। হ্যাঁ, লাল অফ নিয়ারলি 6 years there is talk about resumption of private recruiting agencies supplying expatriate laborers to the Malaysian market. আফটারে লাল, যারা নতুন আছো তারা বলবো যে আপনি তো, আমরা ট্রান্সলেশন, যারা নতুন এখানে আছো ট্রান্সলেশন রিট্রান্সলেশন সম্পর্কে তোমাদের ক্লাসগুলো হয় না, এগুলা আমরা আবারও পিছনে এই যে সাইকেলের মতো করে আসবো। আপাতত শোনো পদ্ধতিগুলো, আমি লেকচারগুলো তোমাদেরকে আগে দিয়ে দেবো গ্রুপে। বাক্যটা আগে সুন্দর করে পড়ো। অনুবাদের প্রক্রিয়া হলো আগে বাক্যটা ভালোভাবে পড়া। আফটার এ লাল অফ নিয়ারলি 6 years there is talk about resumption of private recruiting agencies supplying expatriate laborers to the Malaysian market. এভাবে দাগিয়ে দাগিয়ে পড়া। আচ্ছা,
পড়ার পরে আমি দেখলাম যে আফটার এ লালব, এই সাবজেক্টের পূর্বে কমা দ্বারা যুক্ত অংশটাকে আমরা আগে অনুবাদ করে ফেলার কথা। তাহলে অনুবাদ করলে অর্থটা কি দাঁড়াচ্ছে? প্রায়, তোমরা কেউ লেখারও দরকার নেই, শুধু শোনো। প্রায় 6 বছর বিরতির পর লাল, প্রায় মনে রাখবে কিছু শব্দ, আমি বলছি শব্দ দুই ধরনের, অ্যাভয়েডেবল, আনঅ্যাভয়েডেবল। কিছু শব্দের অর্থ না জানা থাকলে তুমি আর অর্থ করতে খুব কষ্ট হবে, যেমন ধরো এটা অ্যাভয়েডেবল আর লাল। তারপরে হলো রিজাম্পশন, অর্থ না জানা থাকলে তুমি অর্থ করতে পারবে না। রিজিউম থেকে রিজাম্পশন, পুনরায় শুরু করা। তো প্রায় 6 বছর বিরতি থাকার পর, স্থগিত থাকার পর আমরা শেষে চলে যাওয়ার কথা। দেয়ার দিয়ে শুরু হইলে অনুবাদ শেষ থেকে শুরুর দিকে হয়, মনে রেখো। এটা 1 নম্বর। প্রায় 6 বছর স্থগিত থাকার পর, টু দ্য মালয়েশিয়ান মার্কেট, মালয়েশিয়ার বাজারে। 2, এরপরে সাপ্লাইং এক্সপেট্রিয়েট লেবারার্স, এটা হলো 3। প্রবাসী শ্রমিক সরবরাহকারী, বলবা যে সরবরাহকারী কেন অর্থ বললেন? কারণ সাপ্লাইং এর পূর্বে এজেন্সিজ আছে, এর মানে হলো, এটাকে যদি আমরা কমপ্লেক্সে নেই তাহলে অর্থ হবে হু সাপ্লাই, হু সাপ্লাই। ঠিক আছে কিনা? হু সাপ্লাই। আমরা যদি কমপ্লেক্সে নেই, এটার অর্থ হবে হু সাপ্লাই, যারা সাপ্লাই করে, সরবরাহ করে। মানে রিক্রুটিং এজেন্সিজ সাপ্লাইং, মানে হু সাপ্লাই এক্সপেক্টেড লেবারার্স। তো প্রায় 6 বছর স্থগিত থাকার পর, স্থিমিত থাকার পর, অবশ্যই মিউট করে রেখো, এই দুজন কিন্তু রিমুভ হয়ে গেছে। প্রায় আর কেউ যদি ওয়াইটিং রুমে যাও, তোমার কিন্তু আবার লিভ নিয়ে আবার ঢুকতে হবে। প্রায় 6 বছর স্থগিত থাকার পর, শেষে চলে গেলাম মালয়েশিয়ার বাজারে প্রবাসী শ্রমিক সরবরাহকারী রিক্রুটিং এজেন্সিগুলোর, বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর কার্যক্রম পুনরায় শুরুর ব্যাপারে। উর্মি ফেরদৌসি, একটু ঘুরে আসো। তো প্রায় 6 বছর স্থিমিত থাকার পর, 1 নম্বর সাবজেক্টের পূর্বে কমা দ্বারা যুক্ত অংশ অনুবাদ করলাম। 2, মালয়েশিয়ার বাজারে। 3, প্রবাসী শ্রমিক সরবরাহকারী বেসরকারি। 4, বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর। 5, রিজাম্পশন, কার্যক্রম পুনরায় শুরুর ব্যাপারে টক, আলাপ আলোচনা রয়েছে, কথা চলছে। তমা বলো, কি বলছি? স্যার পুরোটাই বলবো? ধারাবাহিকভাবে বলো। হ্যাঁ, অর্থটা বলো, দেখে দেখে বলো। স্যার লাল মানে এখানে কি বলছে? 6 লাল মানে বছর বিরতি, বিরতি, স্থগিত থাকার পর বিরতি। হ্যাঁ, স্থিমিত থাকা। থাকার পর মালয়েশিয়ান বাজারে প্রবাসী শ্রমিকদের সরবরাহের ব্যাপারে বেসরকারি রিক্রুটিং সংস্থাগুলোর পুনরায় কার্যক্রম চালানোর ব্যাপারে কথা রয়েছে, কথা চলছে। সরবরাহ, পুরাতন শ্রমিক সরবরাহকারী, এইখানে সাপ্লাই মানে কারি। এটার যদি মেকানিজমটা না বুঝলে অর্থ করতে কষ্ট হবে। তাহলে প্রায় 6 বছর স্থগিত থাকার পর, মালয়েশিয়ার বাজারে প্রবাসী শ্রমিক সরবরাহকারী রিক্রুটিং এজেন্সিগুলোর কার্যক্রম পুনরায় শুরুর ব্যাপারে আলাপ আলোচনা চলছে। ওকে, ফাইন। দ্বিতীয় বাক্যটা হলো, while government to government recruitment procedures have been in place since 2012, only about 7,000 Bangladeshi workers have gone through official channels, although nearly 1 million people have registered to go and work there. খুব ভালো করে বাক্যটা খেয়াল করে দেখো, আমি অনুবাদটা করতেছি, অনুবাদটার সমাধানটাও দিয়ে দেব। While government to government recruitment procedures have been in place since 2000, এই একটা অংশ, বাক্য শেষ, এই একটা অংশ। তারপরে only about 7,000 Bangladeshi workers have gone through official channels, এইখানে একটা শেষ। এই 3টা বাক্য। অনুবাদ লিখবে না। এই সমস্ত বাক্যের ক্ষেত্রে অনুবাদ আমরা আগে জরুরি কি দেখো, জরুরি কাজ হলো আগে আমি মূল অর্থটা তৈরি করি, যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিক্রুটমেন্ট প্রসিডিউরস হ্যাভ বিন ইন প্লেস সিন্স 2012, 2012 সাল থেকে G2G পদ্ধতিতে
রিক্রুটমেন্ট প্রসিডিওর শুরু হয়েছিল, লোক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। ঠিক আছে, তোমরা কিন্তু একদম পরীক্ষার মোডে থেকে এটা সামারি লিখতে হবে, এই হলো বিষয়। কোন জায়গায় আটকা পড়তেছো এটা হাতে কলমে আমার কাছে জানবা। তুমি যদি আমার সাথে শেয়ারও না করতে পারো, আগে দেখবা যে আমার সাথে তোমার অমিলটা কোথায় রয়েছে, কোথায় হয়েছে। 2012 সাল থেকে G2G এটা হাতে কলমের শিক্ষা। আমি আবার বলতে চাচ্ছি, থিওরি থিমেটিক কোশ্চেনে সামারিতে থিওরি কোনো কাজেই আসে না যদি প্র্যাকটিক্যালে তুমি কাজে না লাগাও। দেখবা যে অনেক থিওরি বুঝছো, আমি তোমাদের থিওরি পড়াই দিচ্ছি, এখান থেকে তুমি পারতেছো না। এবং সামারিতে 20 নম্বরের মধ্যে 3-4 নম্বর 5 নম্বর পাওয়ার একটা বড় ঝুঁকি থাকে। সামারি লেখা কঠিনতম কাজগুলোর মধ্যে একটা। ওই যে সহজ কথা কইতে আমায় কহজে, সহজ কথা যায় না বলা, যায় না কওয়া সহজে। তো সহজ সামারি মানে গুলো একটা বড় বিষয়কে সহজে উপস্থাপন করা। আচ্ছা, while government to government recruitment procedures have been in place 2012 সাল থেকে, বুঝছো, 2012 সাল থেকে G2G পদ্ধতিতে মানে সরকারি ব্যবস্থাপনায় লোক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। ওকে, only about 7,000 Bangladeshi workers have gone through official channels. তোমা বলো তো কয়জন গিয়েছে সরকারি ব্যবস্থাপনায়? স্যার সরকারি ব্যবস্থাপনায় 7,000 মাত্র 7,000 জন ওই যে থ্রু অফিসিয়াল চ্যানেল, শেষ থেকে অনুবাদ করো, সরকারি ব্যবস্থাপনায় সেখানে যেতে পেরেছেন। যদিও although nearly 1 million have registered to go and work there, এবং যদিও নিবন্ধন করেছে কতজন? 15 লক্ষ মানুষ। আমি বাক্যটাকে হযবরল অনুবাদ না করে, তোমরা তো জানোই যে অনুবাদের গ্ল্যামারটা ঠিক করা। 2012 সাল থেকে, আমি অনুবাদটা এভাবে বলতে চাই, 2012 সাল থেকে G2G পদ্ধতিতে লোক নিয়োগ প্রক্রিয়া বা শ্রমিক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে 2012 সাল থেকে। যেহেতু 15 লক্ষ লোক নিবন্ধনও করেছে, তবে মাত্র 7,000 বাংলাদেশি শ্রমিক সরকারি ব্যবস্থাপনায় যেতে পেরেছেন। অর্থাৎ আমি এই দ্বিতীয় অংশটাকে আগে অনুবাদ করে প্রথম অংশটাকে অনুবাদ করছি। মনে রাখবা যে এই সমস্ত প্যারার ক্ষেত্রে তোমরা কি একটা সমকালের একটা অনুবাদ দিছিলাম, মনে আছে? তোমরা কি আমি একটা সমকালের ওই যে কম্বোডিয়ার একটা অনুবাদ দিছিলাম, মানে দেখবা যে পুরা একটা প্যারাকে ভাঙে অনুবাদ করছে। খেয়াল করছো প্রথম প্যারাটা? মানে একেবারেই মানে সেপারেটলি অনুবাদ করছে। তো তুমি এটা একেবারেই বৈধ, নো প্রবলেম। এই বাক্যের মূল বক্তব্যটা হলো যে 2012 সাল থেকে G2G পদ্ধতিতে লোক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল, 15 লক্ষ লোক নিবন্ধনও করেছে, তবুও মাত্র 7,000 শ্রমিক সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়া যেতে পেরেছেন। ডান, শুনো। আচ্ছা, এরপরে তৃতীয় হলো, the ban on private recruiting activities has hardly helped matters, as it triggered a surge of illegal migration by boat and some 1 lakh people traveling under the guise of tourism in the hope of finding work there. দেখো, প্রথমে the ban on private recruiting agencies activities has hardly helped matters, একটা বাক্য শেষ, as it triggered a surge of illegal migration by boat, একটা শেষ, and some 1 lakh people traveling under the guise of tourism in the hope of finding work there. তিনটা বাক্য, তিনটা অংশকে তুমি আলাদা আলাদাভাবে অনুবাদ করো। তাহলে প্রথমে এই যে হ্যাজ হার্ডলি হেল্প, তাহলে দ্য ব্যান অন প্রাইভেট রিক্রুটিং অ্যাক্টিভিটিস হ্যাজ হার্ডলি হেল্প ম্যাটার্স। এই বাক্যটার অর্থ তুমি কি বলতে চাও একজন আমার সাথে শেয়ার করতো ইনস্ট্যান্টলি। মানে আমি অর্থটা বলে রাখি, ধরো একটু থামো। এটা হলো প্রথম বাক্যটা হলো যে বেসরকারি নিয়োগ প্রক্রিয়ার উপর নিষেধাজ্ঞা। হ্যাজ হার্ডলি হেল্প ম্যাটার্স, হার্ডলি মানে কদাচিৎ, হেল্প মানে সাহায্য করা, ম্যাটার্স মানে বিষয়গুলোকে, মানে কি স্যার বিষয়গুলোকে ওভাবে সাহায্য করে না, ওভাবে একটা বিষয় হার্ডলি হেল্প ম্যাটার। আচ্ছা, বিষয়গুলো সাহায্য করেনি। as it triggered a surge of illegal migration by boat, যেহেতু এটি কি করেছে বলো, নৌকা যুগে অবৈধ অভিবাসনের ঢেউ উস্কে দিয়েছে, ঢেউ তুলেছে, এবং 1 লাখ পিপল এই যে কাজের আশায় পর্যটকের ছদ্মবেশে সেখানে পাড়ি জমিয়েছে। এখন খেয়াল করে দেখো, এটার অর্থটা আক্ষরিকভাবে এরকম দাঁড়াচ্ছে
দ্য ব্যান অন প্রাইভেট রিক্রুটিং অ্যাক্টিভিটিস হ্যাজ হার্ডলি হেল্প ম্যাটার্স। বেসরকারি রিক্রুটিং অ্যাক্টিভিটির উপর বেসরকারি রিক্রুটিং কার্যক্রমের উপর নিষেধাজ্ঞায় কোনো সাহায্য করেনি। তো এই হেল্পের অর্থ যদি সাহায্য করো, অনুবাদ ড্যামেজ। এটাই হলো ওই যে সাহায্য করবো কেন বলো আমি এখানে কি হ্যাঁ, বলতে পারি বলো? হার্ডলি বাধা স্যার। বাধা সৃষ্টি করেছে। কোনো কাজেই লাগেনি, কোনো কাজেই আসেনি। হ্যাঁ বাবা, স্যার আমি বলতে পারি নিষেধাজ্ঞার কারণে করতে পারে নাই, নিষেধাজ্ঞার হ্যাঁ, কারণে করতে পারে নাই। হ্যাঁ আমি বলে কি এই প্রথম বাক্যটা ছিল যে দ্য ব্যান অন প্রাইভেট রিক্রুটিং অ্যাক্টিভিটিস হ্যাজ হার্ডলি হেল্প ম্যাটার্স। বেসরকারি রিক্রুটিং কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা কোনো সুফল বয়ে আনেনি, কোনো কাজে আসেনি, সুফল বয়ে আনেনি। জি স্যার। হ্যাঁ, বরং বরং এটি কি করেছে বলো, আপনারা উস্কে দিয়েছে স্যার। নৌকা যুগে অবৈধ অভিবাসন উস্কে দিয়েছে। বরং এটি মিউট করে ফেলতে হবে, সাথে সাথে মিউট, কথা বলে সাথে সাথে মিউট। নৌকা যুগে অবৈধ অভিবাসনকে উস্কে দিয়েছে, আর ফলে প্রায় 1 লক্ষ লোক কাজ পাওয়ার আশায়, মানে কাজের সন্ধানে পর্যটকের ছদ্মবেশে মালয়েশিয়া পাড়ি জমিয়েছে। কথা বুঝছো কিনা? ওকে, হ্যাঁ আচ্ছা, তারপরে কি পরের বাক্যটা হলো illegal migration has turned into a major headache for countries in the region including Malaysia. বলো, ইলিগাল মাইগ্রেশন হ্যাজ টার্ন ইনটু এ মেজর হেডেক। দেখো, প্রথমে সাবজেক্ট অনুবাদ আমরা জানি, যারা নতুন তারা পরে শুনে। আবার প্রথমে সাবজেক্ট অনুবাদ, অবৈধ অভিবাসন, হ্যাজ টার্ন আমরা বারটাকে ধরে রাখবো, অর্থ করব না। কোথায় যাব বলো, কোথায় যাব? স্যার শেষে যাব। স্যার শেষে স্যার। মালয়েশিয়া, রিজন মালয়েশিয়া। ইনক্লুডিং মালয়েশিয়া। তাহলে অবৈধ অভিবাসন 1 নম্বর, 2 মালয়েশিয়া সহ, 3 ইন দ্য রিজিয়ন, 4 ফর কান্ট্রিজ দেশ সমূহের, ইনটু এ মেজর হেডেক প্রধান দুশ্চিন্তা বা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আবার দেখো, অবৈধ অভিবাসন মালয়েশিয়া সহ এই অঞ্চলের দেশগুলোর প্রধান দুশ্চিন্তা বা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ডান, ইয়েস বলো, বুঝছো কিনা? জি স্যার বুঝছি। জি স্যার। এই যে দেখো, অবৈধ অভিবাসন মালয়েশিয়া সহ এই অঞ্চলের দেশগুলোর প্রধান দুশ্চিন্তা বা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ওকে স্যার যদি মালয়েশিয়া অঞ্চলের নিকট প্রাচ্য অঞ্চল, এটা নিকট প্রাচ্য হ্যাঁ, মালয়েশ কি স্যার, নিকট প্রাচ্য। কেন কেন মাত্র দরকার কেন? স্পষ্ট লেখা আছে মালয়েশিয়া সহ এই অঞ্চলের, এই অঞ্চল মানে হ্যাঁ ঠিক বলতে পারো, এই অঞ্চলে বলো, স্পষ্ট লেখা আছে তো এখানে। এবার একটা ডিফিকাল্ট বাক্য দেখো এখানে, এই দুইটা। Unless, however, we find a workable solution, one who bears the cost of migration, the old system of unscrupulous recruiting agencies exploiting our workers will stage a comeback. খুব ভালো করে খেয়াল করে দেখো, এই বাক্যর অনুবাদটা আগে বুঝানো। আচ্ছা, আমি একটু সময় দিলাম, তোমার আগে পড়ো, আর বাকি একজন যদি অনুবাদটা অর্থ করতে পারো আমারে বললো। Unless, however, we find a workable solution on who bears the cost of migration, হ্যাঁ, একটু পর্যন্ত the একটা old, অংশ। the old system of unscrupulous recruiting agencies exploiting our workers will stage a comeback. দেখি কেউ, তোমাদেরকে একটু সময় দিলাম চিন্তা করার। আমি অর্থ বলে আনলেস হতে হলো যদি না, হাওয়েভার যাই হোক, ওয়ার্কেবল সলিউশন কার্যকরী সমাধান, আনস্ক্রুপিউলাস অবিবেচক, এক্সপ্লইটিং শোষণ করা। দেখি অর্থটা কি হতে পারে, না লেখা মুখে মুখে অনুমান করো, সময় 1 মিনিট। স্যার যদি হচ্ছে আমরা কোনো ওয়ার্কেবল সলিউশন বের করতে একটু না সময় পারি, দাও, একটা মিনিট সময় দাও, নিজে নিজে গোছাও আগে যেটা বলবা, ওরা একটু চিন্তা করো 1 মিনিট। যারা রেকর্ডিং শুনবা তোমরাও এটা চিন্তা করো।
কে বলো, একজন, অনলি ওয়ান, আনমিউট করে বলো, বলো বলো। স্যার হচ্ছে যদি কোনো একটা মানে ওয়ার্কেবল সলিউশন মানে কার্যকর সমাধান বের করতে না পারি স্যার, সেক্ষেত্রে হচ্ছে অবিবেচক এজেন্সির দ্বারা আমাদের নো, আমি বলে কি মানে সেক্ষেত্রে হচ্ছে এগুলো না, স্পষ্ট অর্থটা কি হতে পারে, অনুমিত অর্থ বলো, অনুমান তুমি বলো, কোনো মানে বা আমার বোঝানো লাগবে না, অর্থ এটা, এই বাক্যটাতে তা বোঝানো হয়েছে। স্যার এটা হচ্ছে স্যার যে আমরা যদি কোনো ওয়ার্কেবল সলিউশন না পাই তাহলে স্যার যে এজেন্সি গুলো দ্বারা যে আমাদের ওয়ার্কাররা শোষণ হয় স্যার, এটা স্যার চলতেই থাকবে স্যার, এরকম কিছু একটা আমি থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ স্যার যদি আমরা স্যার কোনো আমি বলবো কার্যকরী সমাধান বের না করতে পারি, যে স্যার যে মানে যে কে ওই বছরের টাকাটা ব্যয় করবে আর কি, কে মানে ওই বছরের টাকাটা ব্যয় করবে, তাহলে হ্যাঁ এটা না করতে পারলে তাহলে স্যার মানে এই যে আনিস্কোপ অবিবেচক যে এজেন্সি দ্বারা মানে আমাদের হ্যাঁ এই যে এরা মানে শোষিত হবে এই ওয়ার্কাররা। শোনো, আমি বলে কি, অনুবাদের হলো ওই যে যে ইয়া, এটা কিন্তু একটা বড় ডিফেক্ট জানো, অনুবাদে কিন্তু ওই যখন এই লিখতে আরেকবার যাবে ট্রাই এটা করবো বলো, লাস্ট সুন্দর করে বলো। হ্যাঁ স্যার, হচ্ছে অবিবেচক এজেন্সি গুলোর দ্বারা আমাদের ওয়ার্কারদের শোষণের পরিমাণটা বেড়েই যাবে যদি কোনো ওয়ার্কেবল সলিউশন বের করতে না পারি আমরা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আসছো, আচ্ছা শোনো, দেখো তোমরা কিন্তু এই বাক্যটা, এই প্যাসেজটা দেওয়ার পরে আবার লেখো, আবার নিজে নিজে অনুবাদ করো, আবার নিজে নিজে, আমি তো বলে দিলাম, আবার নিজে নিজে অনুবাদ করো। আনলেস, যাই হোক, সরি আনলেস, আনলেস শব্দের অর্থ কি বলো, আনলেস অর্থ কি? যদি না স্যার, যদি না মানে যদি যাই না হোক স্যার, যাবে। বুঝছি, হ্যাঁ নেই, আনলেস অর্থ হলো, মিউট করো সবাই, আনলেস অর্থ হলো যদি ডট ডট না, যদি ডট ডট না ডট ডট তবে, যদি ডট ডট না ডট ডট তবে লেখা আছে। হোয়েন শব্দের অর্থ হলো যখন, ডট ডট তখন, একটা লেকচারে লেখা ছিল কিনা বলো। তারপরে হলো দো অর্থ যদিও তথাপি, এই বলো লেখা ছিল, লেখা জি স্যার, হ্যাঁ, যদিও তথাপি, হ্যাঁ লেখা ছিল লেখা ছিল স্যার। না, রিটার্ন এই শিটেও লেখা ছিল, দেখো ট্রান্সলেশন না, ট্রান্সলেশনের লেকচারে বা রিট্রান্সলেশন লেকচার লেখা ছিল কিনা, একজন সত্যায়ন করো তো। জি স্যার ছিল। জি স্যার, লেখা হাওয়েভার, ছিল। হাওয়েভার অর্থ আগে চলে আসবে, যাই হোক, খেয়াল করে দেখো, যাই হোক, যাই হোক, আনলেস যদি, ওই আমরা, এই যে দেখো শেষে চলে যাও, ফাইন্ডের অর্থ লিখবো না, এ ওয়ার্কেবল সলিউশন অর্থ লিখবো না, এটা পরে চলে গেলাম অন হু বিয়ার্স দ্য কস্ট অফ মাইগ্রেশন। হু বিয়ার্স দ্য কস্ট অফ মাইগ্রেশন, কে না, যে অন হু, অন দ্য পার্সন হু, যে অভিবাসনের ব্যয় বহন করে, তাহলে এর অর্থ হবে অভিবাসনের ব্যয় বহনকারী। যাই হোক, দেখো, যাই হোক যদি আমরা অভিবাসনের ব্যয় বহনকারীদের ব্যাপারে এ ওয়ার্কেবল সলিউশন, একটি কার্যকর সমাধান। ফাইন্ড অর্থ কি বলো, খুঁজে পাওয়া। এই বের খুঁজে করতে পাই, বলো, খুঁজে পাওয়া। খুঁজে পাই না খুঁজে না পাই, না পাই, না এখানে না আসছে পাই কোন জায়গা থেকে? আনলেস হাউ আনলেস থেকে আনলেস স্যার, থেকে। যদি না। তাহলে এই তাহলে ইংলিশ কোথা থেকে আসছে বলো? আনলেস থেকে। আনলেস থেকে। স্যার তবে থেকে তবে, তবে থেকে, হ্যাঁ তবে মানে আনলেস। আবার খুব মনোযোগ দিয়ে কথা শুনো, অনুবাদটা কিভাবে তুমি নিয়ন্ত্রণে নিবে দেখো, যে এই কথাগুলো তোমার ভিতরে কাজে দেবে, মনে রেখো। যদি এই হাওয়েভার অর্থ থাকে, যাই হোক যদি, আনলেস অর্থ যদি রাখলাম, না আর তবে ধরে রাখলাম, যদি আমরা অভিবাসনের ব্যয় বহনকারীদের ব্যাপারে, অর্থাৎ যারা অভিবাসনের ব্যয় বহন করে তাদের ব্যাপারে, অভিবাসনের ব্যয় বহনকারীদের ব্যাপারে একটি কার্যকর সমাধান খুঁজে না পাই, খুঁজে না পাই, তাহলে এবার হলো, তাহলে কি, আসো দ্বিতীয় অংশ। The old system of unscrupulous recruiting agencies exploiting our workers will stage a comeback. শুধু আমি একজনকে তোমারে বলতেছি, কারণ তোমার মানে আগে এভাবে কথা বললো, আমার প্রিলিমিনারি ব্যাচে কথা বলতো, এজন্য আমি আর বললো না যে পার্সিয়ালিটি করতেছি কিনা, না। তোমার বলো এই বাক্যের সাবজেক্ট কে?
তার সাবজেক্ট হলো ওই যে রিক্রুটিং, মানে অসাধু যে রিক্রুটিং সংস্থা। এই পরেরটাতে বাক্যে কি স্যার? অবিবেচক রিক্রুটিং এজেন্সি। নো নো, এই বাক্যে এই যে আমি আন্ডারলাইন করে রাখছি, দ্য ওল্ড সিস্টেম। ওল্ড সিস্টেম স্যার। ইয়েস, ওল্ড সিস্টেম। পুরো বাক্যটা পড়ো, দ্য ওল্ড সিস্টেম উইল স্টেজ এ কামব্যাক। এটা বাক্য, দিস ইজ দ্য সেন্টেন্স। ওকে, আমি বলছি যে হাবিজাবি জিনিস বাদ দিয়ে পড়ো, লতা পাতা বাদ দেওয়ার কথা বলছিলাম। তুমি যখন এই ধরনের বাক্য পড়ে বিভ্রান্ত হয়ে যাইতেছো, তুমি তো কুল কিনারা পাইতেছো না। তো তুমি অনুবাদ করার কথা, তুমি চিন্তা করতেছো এক্সপ্লয়েটিং আনস্ক্রুপুলাস নিয়ে ভাবতেছো, তুমি এক্সপ্লয়েটিং আওয়ার ওয়ার্কার্স নিয়ে ভাবতেছো। তোমার মাথায় ক্যাচ করতেছে না যে এই বাক্যের সাবজেক্ট হলো দ্য ওল্ড সিস্টেম উইল স্টেজ এ কামব্যাক, পুরাতন জি পদ্ধতি স্যার, ফিরে আসবে। অটোমেটিক ওই ইয়াতে চলে যাচ্ছে। তোমরা সবকিছু বাদ দিয়ে আমার দিকে তাকাইয়া আবার কথাটা শোনো। এই কথা ভুললেই বিপদে পড়বা, যতক্ষণ পর্যন্ত লতা পাতা নিয়ে মানে তুমি হাতড়াইবা, অনুবাদ তোমার জন্য তত কঠিন হবে। তুমি মূল বাক্যে আসো, সাবজেক্ট ভার্ব ধরছো, কুরবানির গরু শোয়ানো হয়েছে। দ্য ওল্ড সিস্টেম উইল স্টেজ এ কামব্যাক মানে কি, পুরাতন পদ্ধতি ফিরে আসবে, তাই না? তুমি ধরে ফেলছো যে মূল কথাটা তুমি ধরে ফেলছো, আবার তুমি অন্যগুলো অ্যাড করো, তাহলে চলবে। এবার আমারে বলো, এই বাক্যের অনুবাদ কোন জায়গা থেকে হওয়ার কথা? এই বাক্যের অনুবাদটা হওয়ার, যদি দ্য ওল্ড সিস্টেম সাবজেক্ট হয়, মূল সাবজেক্ট, আর যদি ইয়াটা ভার্ব হয়, উইল স্টেজ ভার্ব হয়, তাহলে অনুবাদটা কোন জায়গা থেকে যাওয়ার কথা? আর ওয়ার্কার দিয়ে শুরু। উইল স্টেজের আগ থেকে, আওয়ার ওয়ার্কার উইল মূল ভার্বের আগ থেকে অনুবাদটা শুরু হবে। হ্যাঁ, তাহলে শুরু হইলে তাহলে এক্সপ্লয়েটিং আওয়ার ওয়ার্কার্স, এর আগে আছে অফ আনস্ক্রুপুলাস রিক্রুটিং এজেন্সিজ। বলো এক্সপ্লয়েটিং এর মানে হলো হু এক্সপ্লয়েট। তোমরা কি এটা বুঝছো কিনা বলো? জি স্যার। কারণ তার পূর্বে এজেন্সিজ আছে। মানে কয়েকজন খুব ডিস্টার্ব করতেছো, প্লিজ। যাদের এই মাইক্রোফোনের সমস্যা, তোমরা কথা বলো না। এক্সপ্লয়েটিং ওয়ার্কার্স, হু এক্সপ্লয়েট আওয়ার ওয়ার্কার্স, তাহলে অর্থ হলো যারা আমাদের ওয়ার্কারদেরকে এক্সপ্লয়েট করে, শোষণ করে, তাহলে আমাদের শ্রমিকদের শোষণকারী। শুনো কথা, যারা শোষণ করে তারা হলো শোষণকারী, আমাদের শ্রমিকদের শোষণকারী। অবিবেচক রিক্রুটিং এজেন্সি গুলোর, দ্য ওল্ড সিস্টেম পুরাতন পদ্ধতি আবার মঞ্চস্থ হবে, উইল স্টেজ এ কামব্যাক। আমি বাংলা বলি, তুমি ইংলিশ বলো। আমাদের শ্রমিকদের শোষণকারী, আওয়ার ওয়ার্কার্স এক্সপ্লয়েটিং, না এক্সপ্লয়েটিং আওয়ার ওয়ার্কার্স। এবার বলো এক্সপ্লয়েটিং এর মানে কি, হু এক্সপ্লয়েট, এটা বুঝছো কিনা? জি স্যার। হু এক্সপ্লয়েট, হ্যাঁ। এরপর অবিবেচক রিক্রুটিং এজেন্সি গুলোর, আনস্ক্রুপুলাস রিক্রুটিং এজেন্সিস, অফ প্রিপজিশন সহ ধরে বলবা, হ্যাঁ। এরপরে পুরাতন পদ্ধতি, দ্য ওল্ড সিস্টেম উইল স্টেজ এ কামব্যাক, পুনরায় ফিরে আসবে। আবার শুনে রেখো, অনুবাদ করতে হবে, নিয়মটা আমি বলে দিছি যে সাবজেক্টের পূর্বে যা থাকে, এই যে সাবজেক্ট হলো দ্য ওল্ড সিস্টেম, সাবজেক্ট হলো দ্য ওল্ড সিস্টেম। সাবজেক্ট যদি দ্য ওল্ড সিস্টেম হয়, ওল্ড সিস্টেমের পরে উইল স্টেজ হলো ভার্ব। সাবজেক্ট এবং ভার্বের মাঝে যেই অংশটা থাকে, এটা সাবজেক্টের অংশ হিসেবে গণ্য হয়। এক্ষেত্রে সাধারণত মূল ভার্বের আগ থেকে অনুবাদটা শুরু হয়। আমাদের শ্রমিকদের শোষণকারী অবিবেচক রিক্রুটিং এজেন্সি গুলোর কার্যক্রম, পুরাতন পদ্ধতি, হারানো রূপ, পুরনো চেহারা আবার মঞ্চস্থ হবে, আবার ফিরে আসবে। মানে দালাল আবার বেড়ে যাবে। আপনি যদি কোনো মানে এই কার্যকর সমাধান আমরা বের না করি যদি আমি লোক পাঠাইতে শুরু করি, তাহলে আবার দালালদের দিয়ে ফিরে আসবে যে 6 বছর পরে এখন আবার কোম্পানি দিয়ে লোক পাঠাতে যাচ্ছেন। এখন কোন নিয়ম টিয়ম করা ছাড়া যদি করেন, কোন মানে পদ্ধতি তৈরি না করে, তাহলে আবার তাদের পুরনো দালালের চক্কর বেড়ে আসবে। হ্যাঁ, গলা কাটা বিষয় তৈরি হবে। এরপরে কোথায় আসো, আনমিউট মানে রিমুভ, মনে রেখো, আনমিউট মানে ওয়েটিং রুম। তারপরে কোথায় ছিল, ধরো এবার আসো লাস্ট, দ্য ডেটাবেজ বিল্ট আপ টু ভেরিফাই ইন্ডিভিজুয়ালস। লাইনটা পড়ে শোনো, একটু পরে তুলে দেই। The database build up পড়ো। the database build up to verify individuals applying for jobs must be put to use in order to safeguard interest of both workers and employers abroad. আচ্ছা দেখো, তো দেখো, দ্য ডেটাবেজ
the database built up the database built up to verify individuals applying for jobs must be put to use in order to safeguard interest of both workers and employers abroad. এবার আমারে কমেন্ট বক্সে লিখো এই বাক্যের সাবজেক্ট কে ভার্ব কে, এই বাক্যের সাবজেক্ট ভার্ব বলো কমেন্ট বক্সে, আওয়াজ করো না, নো আওয়াজ নাই, কমেন্ট বক্সে লিখো সাবজেক্ট ভার্ব দুইটা লিখো। সাবজেক্ট লিখতেছো কেন, ভার্ব সহ লিখো। থ্যাংক ইউ। এই যে রতন কি লিখছো সাবজেক্ট, দ্যাট ডেটাবেস বিল্ট আপ, তাই না? নো, বিল্ট আপ সাবজেক্ট না, এখানে ভার্ব না। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো এই ধরনের বাক্যে অনুবাদ করার সময় আমি আবার বললাম, নিজের যদি সক্ষমতা বাড়াইতে চাও, আমি যেটা করি, এই হাবিজাবি দেখলে আমারও মাথা গরম হয়ে যায়। আমি মূল বাক্যটা যদি তুমি বলো, আমি হাবিজাবিতে নাই, আমি আছি এখানে। দ্য ডেটাবেস ভার্ব পড়লাম, must be put to use ধরে নিলাম, in order to safeguard interest of both workers and employers abroad। একটু পর্যন্ত তুমি অর্থটা বুঝানো তাইলে হবে। বাকি অংশটা বিল্ট আপ নন ফাইনাইট ভার্ব, পাস্ট পার্টিসিপল, এটা সাবজেক্ট, এটা ভার্ব না। বিল্ট আপ ডেটাবেস তৈরি করেছিল, অর্থ হয় না, এটা নন ফাইনাইট ভার্ব, মানে হুইচ ওয়াজ বিল্ট আপ। দেখো বিদেশে অর্থটা যদি একটু পর্যন্ত করো, আমি তো একটু মার্ক করছি, বিদেশে মালিক এবং শ্রমিক উভয়ের, অফ বোথ ওয়ার্কার্স এন্ড এমপ্লয়ার্স, ইন্টারেস্ট স্বার্থ, টু ইন অর্ডার টু সেফগার্ড সুরক্ষায় ডেটাবেসকে কাজে লাগাতে হবে। আরেকবার মনোযোগ দিয়ে শুনো, দেখো বিদেশে মালিক এবং শ্রমিক উভয়ের স্বার্থ সুরক্ষায়, ইন অর্ডার টু সেফগার্ড ডেটাবেসকে, তথ্য উপাত্তকে মাস্ট বি পুট টু ইউজ ব্যবহার করতে হবে। এখন আমারে বলো, ডেটাবেস যদি সাবজেক্ট হয় আর মাস্ট যদি ভার্ব হয়, ফাইনাইট ভার্ব, এই মাঝখানে যেটা আছে এটা কার সম্পর্কে বলা হয়েছে? সাবজেক্ট সম্পর্কে। এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এই কথাটা আমি স্পষ্টভাবে বুঝিয়ে বলছি। নাউন বা কোন নাউন বা প্রোনাউনের পরে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, মানে অর্থাৎ পার্টিসিপল যুক্ত ফ্রেজ অথবা প্রিপজিশন যুক্ত ফ্রেজ বসে ওই নাউন বা প্রোনাউনকে বুঝাইলে সারা জীবন সব সময় বলো কোন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই যে ডেটাবেজের পরে আর মাস্টের আগে যা বলা হয়েছে ডেটাবেস সম্পর্কে বলছে। আবার দেখো, এই যে দ্য ওল্ড সিস্টেম উইল স্টেজ এ কামব্যাক, ওল্ড সিস্টেম, এই ওল্ড সিস্টেমের পরে যেটা আছে, কিসের ওল্ড সিস্টেম? অফ দি আনস্ক্রুপুলাস রিক্রুটিং এজেন্সি। এই অফ আনস্ক্রুপুলাস রিক্রুটিং এজেন্সি এগুলা কার কথা বলতেছে বলো? কিসের, কারদের ওল্ড সিস্টেম? ওই যে অবিবেচক রিক্রুটিং এজেন্সি গুলোর ওল্ড সিস্টেম। কোন নাউন বা প্রোনাউনের পরে, তোমা আমার এই কথাটা রিপিট করো, বলো কোন নাউন বা প্রোনাউনের পরে, পার্টিসিপল যুক্ত ফ্রেজ, প্রিপজিশন যুক্ত ফ্রেজ বসে ওই নাউন বা প্রোনাউনকেই বুঝালে, আজীবন কোন ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, তাহলে যদি তাই হয়, তাহলে এই যে লাইন যত ভালো করে বুঝবা, তোমার বোধগম্যতা ইনশাআল্লাহ তত বাড়বে। ডেটাবেসকে বিদেশে মালিক এবং শ্রমিক উভয়ের স্বার্থ সুরক্ষায় কাজে লাগাতে হবে, মানলাম। এবার আসো, ডেটাবেস কোনটা? এবার আসো, আমরা এবার বলো আমাদের নিয়ম অনুযায়ী অনুবাদটা কোন জায়গা থেকে করার কথা? মাস্টের আগ থেকে। যদি অনুবাদ করো, তাহলে ফর জবস চাকরির জন্য,
অ্যাপ্লাইং এর পূর্বে ইন্ডিভিজুয়ালস নাউন আছে, মানে হু অ্যাপ্লাই, ইয়েস অর নো বলো। ইয়েস স্যার, হু অ্যাপ্লাই। যারা অ্যাপ্লাই করে, অ্যাপ্লাইং মানে আবেদনকারী। ইন্ডিভিজুয়ালস অ্যাপ্লাইং ফর জবস মানে অ্যাপ্লাইং শব্দের অর্থ হলো আবেদনকারী। এটা বুঝতে হবে তোমার, মানে নাউন বা প্রোনাউনের পূর্বে, সরি প্রেজেন্ট পার্টিসিপলের পূর্বে কোনো নাউন বা প্রোনাউন আছে, তাহলে তুমি কমপ্লেক্স করলে হু ইজ দ্বারা রিপ্লেস করবা। ইজ ইট টু ভেরিফাই ইন্ডিভিজুয়ালস হু আর অ্যাপ্লাইং ফর জবস, বুঝছো না? অ্যাপ্লাইং দ্বারা ইন্ডিভিজুয়ালস কে বোঝানো হয়েছে। যারা নতুন না বুঝলে এটা আমি আবার বুঝাবো, এটা আমরা নোট 10 ব্যাখ্যা করছি ট্রান্সলেশনের। তাহলে চাকরির জন্য আবেদনকারী ব্যক্তিদের যাচাই করে তৈরিকৃত তথ্যপত্র। বলো, আমি তোমা বলো, ফর জবস অর্থ কি? চাকরির জন্য, জন্য আবেদনকারী ব্যক্তিদের যাচাই করে তৈরিকৃত তথ্যপত্র। পরে শেষে যাও, বিদেশে তথ্যপত্র বিদেশে মালিক এবং শ্রমিক উভয়ের স্বার্থ রক্ষার জন্য, স্বার্থ সুরক্ষায় কাজে লাগাতে হবে, সুতরাং কাজে লাগাতে হবে। কথা বলছো না? তাহলে মানে এই ধরনের যত বড় বাক্য পাইবা, আগে আমি অনেকবার বললাম, এখনো বলতেছি, সাবজেক্ট ভার্বটার ধইরা তুমি আগে চিন্তা করবা, তারপরে বাকিটা সুবিধা হবে। এখন এই পর্যন্ত যা লিখছে, এখন তোমার কাজ। আমি 10 মিনিট সময় দেবো, আগে আমি তোমারে পড়াচ্ছি, আমি তোমার বলতেছি, দেখো পুরো বাক্যটার অর্থ আমি বলতেছি। স্যার একটা প্রশ্ন ছিল, ভুলে যাবো, এটা প্রাসঙ্গিক এটার সাথেই। বলো বলো। হ্যাঁ স্যার, ওই যে একটু আগে স্যার, যে আপনি স্যার একটু নিচে করেন স্লাইডটা, তাহলে সুবিধা হবে। যে আগের যে বাক্যটা স্যার করছিলেন স্যার ডাটাবেজের, স্যার এইখানে এই যে বিল্ডটা স্যার, এটা তো পার্টিসিপল, তা পাস্ট ইনডিফিনিট আর পার্টিসিপল তো স্যার প্রায় একই, এটা তো সহজে করতে পারছি, কিন্তু অনেক সময় ধরতে পারি না এগুলা। না, তুমি বুঝবা, যদি বলি ডেটাবেজ তৈরি করেছিল, ডেটাবেজ কি তৈরি করতে পারে নিজে নিজে? ডেটাবেজ কি একটি ভয়েসের সাবজেক্ট হয়? না স্যার, একটি ভয়েসের সাবজেক্ট হয় না। মানে এটা একেবারে তোমার মানে এটা হলো মানে এটা বোধগম্যতার বিষয়। এটা মানে হয়তো মানে প্র্যাকটিস করতে করতে এই ধরনের ভার্বগুলোর সাথে তুমি পরিচিত হইবে, আর নইলে প্রথম দিকে একটু ঝামেলাই হবে। এই যে যদি বিল্ড কে তুমি ধরে ফেলো ফাইনাইট ভার্ব, এবং এটা এখান থেকে অর্থ শুরু করতে পারো, জীবনেও তোমার অর্থ মিলবে না। তোমার মানে ধরে নিতে হবে, এই যতক্ষণ পর্যন্ত এটা না বুঝবা যে ডেটাবেজের ভার্ব হলো মাস্ট বি পুট টু ইউজ, ততক্ষণ পর্যন্ত তোমার অর্থের একটা বড় অসামঞ্জস্যতা তৈরি থাকবে। আচ্ছা, তাহলে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখবা। আমি এখন তোমরা এটা এখন কাজ কি, এইটার সামারি লিখবে কত ওয়ার্ডে বলো তো? 50-এর উপরে যাবে না, 50 হাতে কলমে, কেউ যাইও না। আমি আবার বললাম, অনেক সময় আমাদের সুযোগ হয়ে ওঠে না সবগুলা দেখার। আগে দেখো যে সমন্বয়টা তোমার সাথে আমার করে। প্রায় দেখো, মনোযোগ দিয়ে শোনো, প্রায় 6 বছর বিরতির পর দাঁড়া, ওরা একটু ঝামেলা করতেছে। আচ্ছা, তো প্রায় 6 বছর বিরতির পর মালয়েশিয়ার বাজারে, মনোযোগ দিয়ে শোনো, এটা সামারি করবা। প্রায় 6 বছর বিরতির পর মালয়েশিয়ার বাজারে প্রবাসী শ্রমিক সরবরাহকারী রিক্রুটিং এজেন্সিগুলোর কার্যক্রম পুনরায় শুরুর ব্যাপারে কথা চলছে। 2012 সাল থেকে G2G পদ্ধতিতে লোক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। 15 লক্ষ লোক নিবন্ধনও করেছে, তবুও মাত্র 7,000 বাংলাদেশি শ্রমিক সরকারি ব্যবস্থাপনায় সেখানে যেতে পেরেছে। সরকারি ব্যবস্থাপনায় সেখানে যেতে পেরেছে। বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তেমন সুফল বয়ে আনেনি, বরং এটি নৌকাযুগে অবৈধ অভিবাসনকে উস্কে দিয়েছে। ফলে প্রায় 1 লক্ষ লোক, কিসের জন্য বলো? প্রায় 1 লক্ষ লোক তোমার কাজের সন্ধানে পর্যটকের ছদ্মবেশে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছে। অবৈধ অভিবাসন মালয়েশিয়া সহ এই অঞ্চলের দেশগুলোর প্রধান দুশ্চিন্তা বা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
যাই হোক, আচ্ছা, এরপরে হলো যাই হোক যদি আমরা অভিবাসনের ব্যয় বহনকারীদের ব্যাপারে যদি আমরা অভিবাসনের ব্যয় বহনকারীদের ব্যাপারে একটি কার্যকর সমাধান খুঁজে না পাই, বাকিয়া সুলতানা, যদি আমরা সরি কিনা অবৈধ অভিবাসন মালয়েশিয়া সহ অঞ্চল দেশগুলোর প্রধান দুশ্চিন্তা বা মাথা ব্যথার কারণে দাঁড়িয়েছে। যাই হোক যদি আমরা অভিবাসনের ব্যয় বহনকারীদের ব্যাপারে একটি কার্যকর সমাধান খুঁজে না পাই, তাহলে ওই ওদের আর কি অভিযোজক রিক্রুটিং এজেন্সি গুলোর পুরনো চেহারা আবার মঞ্চস্থ হবে, আবার ফিরে আসবে। এরপরে শেষ হলো চাকরির জন্য আবেদনকারী ব্যক্তিদের যাচাই করে তৈরিকৃত তথ্য উপাত্ত, মানে ওই ডেটাবেস গুলো আর কি, যেটা তৈরি করা হয়েছে ওইটাই বিদেশে মালিক এবং শ্রমিক উভয়ের স্বার্থ সুরক্ষায় কাজে লাগাতে হবে। ওকে, ডান। তোমরা একটা স্ক্রিনশট দাও, আগে একটু বড় করে দিই, তারপরে স্ক্রিনশট দাও। স্যার একটু উপরে উঠেন স্যার। হ্যাঁ, উঠাচ্ছি, স্ক্রিনশট দাও, আমি আগে বড় করি তারপরে আবার সামনেও রেখে দেবো, সমস্যা নেই। দিস ইজ স্ক্রিনশট। জি স্যার। স্যার প্রথম অংশটা আরেকবার। প্রথম অংশটা আরেকবার, হ্যাঁ এখন বড় করে দেবো, আবার বড় করে দিতে পারো। আমি বলি 41 শব্দ যদি হয়, সরি 51 শব্দ হলেও ডিসকোয়ালিফাই, ইনক্লুডিং প্রিপোজিশন সহ, কারণ এটা প্যাসেজ খুবই ছোট তো। লাস্ট অংশ এটা। এবার হ্যাঁ, ওকে ডান। কেউ লিখলে আওয়াজ করো, কেউ যাইও না। একটা ধরো বিসিএস পরীক্ষা টাইম তো এখানে আমি 10 মিনিট 10 মিনিটস, কারণ ছোট প্যাসেজ তো 10 মিনিট বেশি দেওয়া যাবে না, 10 মিনিটস। আমি রেকর্ডিং এও পজ দিলাম যেন ভিডিওর লেন্থটা একটু কম থাকে। যারা রেকর্ডিং আছো, রেকর্ডিং শুনবো, তোমরাও অবশ্যই এটার সামারি লিখো। কেউ পারলে যদি হাতের লেখা ভালো থাকে, তুমি চাইলে ইয়ে করতে পারো, ওই যে কমেন্ট বক্সে লিখে দিতে পারো, আমি দেখে নেব। বা এই মুহূর্তে আমার হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে দিতে পারো। টেন মিনিটস অনলি। লিখতেছো কিনা দুই একজন একটু নিশ্চিত করবো আমারে, লিখতেছো কিনা, ইয়েস বলে দাও। জি স্যার। ওকে ডান, 10 মিনিটস, 12টা 10 বাজে 12টা 20 পর্যন্ত। লেখা শেষ হইলে আওয়াজ করো একটু, মানে বলে যে শেষ হয়েছে। সরাসরি লাইন দেওয়া যাবে কি?
কেউ কি ইয়ে করছে কিনা? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে টেক্সট স্যার করে আর সমস্যা একটু স্যার। করতেছে। ওই বলবো? হোয়াটসঅ্যাপ পাঠাও। ওকে, কেউ চাইলে বলতে পারো। আচ্ছা, এখানেও কমেন্ট বক্সে দিছো, সমস্যা নেই। Represent Malaysian government. এই সকালে সকালে ঘুম থেকে ফোন দিও, সকালবেলা ঘুম থেকে উঠে ফোন দিও। হ্যাঁ, এই 8টা 7টা 8টা দিন। আচ্ছা, এবার একটু পড়ে শোনো। ধরো পড়ে গেলাম, পড়ে শোনো। ধরো 2জন পড়ে শোনো, তারপরে আমার জন্য, সবার জন্য বুঝতে পারতে সুবিধা হবে। হ্যাঁ, বলো, একজন একজন করে সিরিয়ালি পড়ো, কুইক। স্যার বলবো? হ্যাঁ, 1-2জন পড়ে শোনো কাইন্ডলি। যারা লিখছো একটু পড়ে শোনো। স্যার আমার কথা শুনতে পাচ্ছ কিনা? জি স্যার, শুনতে জি পাচ্ছি। স্যার। স্যার বলবো? The passage mainly pays attention to, বলবো স্যার? বলো। The passage mainly pays attention to restart of private recruiting agencies who are sending workers to Malaysia. Government to government recruitment procedures could not meet expected prospect, while illegal migration took a major place. Moreover, a proper database should be made to the improvement of both workers and employers. আচ্ছা, ঠিক আছে, আমি ভালো লিখছো, মোটামুটি আসছে। Bangladesh has again started to discuss on supplying manpower to Malaysia. আচ্ছা, এই যেমন ধরো সুয়েল রানা লিখছো, বাংলাদেশ has again started to discuss on supplying manpower to Malaysia. কেন মালয়েশিয়াতে লোক ম্যানপাওয়ার পাঠানো নিয়ে, নাকি বেসরকারি রিক্রুটিং এজেন্সি গুলার? মালয়েশিয়াতে রিক্রুটিং বন্ধ ছিল না। তারপর লিখছে যে প্রাইভেট রিক্রুটিং এজেন্সিজ আর নাও দ্য ম্যাটার অফ টক বিকজ অফ কি
কি লিখছে এটা বুঝি না, অফ গভর্নমেন্ট প্রসিডিউরস, লেন্দিনেস লিখছি হ্যাঁ আনলিনেস, ও লেন্দিনেস, লেন্দিনেস লেন্দিনেস অফ গভর্নমেন্ট প্রসিডিউরস এবং আচ্ছা হ্যাঁ, বাংলাদেশি ওয়ার্কার্স টু মালয়েশিয়ান মার্কেট। প্রথম লাইনটা আর একটু ছোট করে বলতে পারতাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর মোটামুটি মোর বক্তব্য আসছে। আরেকজন বলতে পারো আপনাদের? হ্যাঁ, so being talked about started of private agencies supplying laborers to Malaysian market, employer registered to go to, না এটা অনেক ডিফিকাল্ট করে ফেলছো, অনেক ডিফিকাল্ট করে ফেলছো। আরো কেউ পারলে দেখো তো দেখি। Private agencies have been about to opened again after 6 years in Malaysia. 6 years in Malaysia হইলো কোনো, 6 years in Malaysian market. After 6 years in Malaysian market, ঠিক আছে। A few workers have placed thereby G2G procedure since 2000. The ban on this issue আচ্ছা মোটামুটি হয়েছে, মোটামুটি, কিন্তু একটু ঝামেলা আছে। স্যার আমি পড়ি একটু আমারটা। হ্যাঁ পড়ে শোনাইতে পারো, পড়ে শোনাইলে আরো বেটার হয়, পড়ে শোনাও তো। Sir, though G2G recruitment has brought a beacon of hope for Bangladeshi workers to get job in Malaysian market, it didn't work that much. আচ্ছা এই মালয়েশিয়ার মার্কেটে চাকরি পাওয়ার বিষয়টা নিয়ে কেন আসলো, এটা কি প্যাসেজে বলা আছে? স্যার মালয়েশিয়ান মার্কেট তো ছিল। মালয়েশিয়ার মার্কেটে চাকরি পাওয়ার বিষয়টা কি? আরেকবার বলো, বাংলায় কি বলছো, মানে পুরো প্রথম লাইনটা বলো তো একবার। স্যার লিখেছে যে though G2G recruitment has brought a beacon of hope for Bangladeshi workers to get job in Malaysian market, it didn't work that much. আচ্ছা এরপরে In many cases, it increased illegal migration, creating major problems for both countries. To get the benefit for workers and employers, authentic database must be used, which will also help to stop the inconsiderate agency to escalate illegal migration. কত শব্দ হইছে? স্যার 50 কাছাকাছি। আচ্ছা থ্যাংক ইউ। এই যেমন ধরো এখানে একজন লিখছে যে ইলিগাল মাইগ্রেশন ইজ নাও দ্য মেজর কনসার্ন। না, illegal migration is now the major concern as government had banned private recruiting as activities which enhance the matter. না, বিষয়টা তো এরকম না। So appropriate measures should be taken. No, মানে অনেক বের হয়ে আসছো। আচ্ছা হ্যাঁ এবার বলো, আরেকজন বলার সুযোগ দেব। স্যার আমি একটু বলতে চাচ্ছি। লাস্ট বলো। হ্যাঁ স্যার আমি একটু অন্যভাবে লিখছি, প্লিজ বলো। আচ্ছা সমস্যা নেই। The resumption of private recruiting agencies of Malaysia market has become a topic of discussion after 6 years. Although আরেকবার বলো লাইনটা। The resumption of private recruiting agencies of Malaysian market has become a topic of discussion after 6 years. Although the G2G requirement processes started many years ago, it became unable to stop unofficial migration. In this case, the ban on private recruiting activities didn't help much. For this reason, it becomes the vital problem for many countries like Malaysia. Without getting a preferable solution, it is too hard to stop the unscrupulous recruiting agencies. কত শব্দ হয়েছে বলো? স্যার এটা 40 স্যার 40টা মতো। 40 তুমি প্রিপজিশন সহ বাদ দিয়ে ধরছো? স্যার এগুলো সবই ধরছি স্যার। আচ্ছা হ্যাঁ ওকে ঠিক আছে, কিন্তু মাঝখানে মনে হয় আরেকটু কনসাইজ করা যেত। আচ্ছা ঠিক আছে দেখি। স্যার আমি ডাটাবেসের ব্যাপারটা আনতে পারিনি স্যার লাস্টে ওইটা।
লাস্ট লাইনটা নিয়ে আসলে হবে, লাস্ট লাইনটা আবার টাইম বাড়িয়ে যাবে। জি স্যার। আচ্ছা এবার আসো, আমি এবার একটু আমার সাথে শেয়ার করো। আমি চাচ্ছি যে ধরো প্রথমে তুমি চাইলে এমন কোন বাক্য দিতে পারো, যেমন ধরো আমি বলি, আমি নিয়ে আসতেছি, ধরো চাইলে তুমি এরকম একটা বাক্য দিতে পারো যে সামারির শুরুতে প্রথম বাক্যে প্যাসেজের মূল আইডি এটা দেয়া যেতে পারে। পিকেডি সরকারে দেখো যে এরকম দেয়া আছে, যে তুমি বলতে পারো যে resumption of private agencies is the focal attention of the passage. বুঝছো বিষয়টা? মানে ড্যাশ ইজ দ্য ফোকাল অ্যাটেনশন অফ দ্য প্যাসেজ, যেমন ধরো এটা ড্যাশ ইজ দ্য ফোকাল স্যার অ্যাটেনশন অফ বুঝতে দ্য পারিনি স্যার এটা। মানে অর্থাৎ তুমি মূল, এটা আমি বলবো, দাঁড়াও আমি করতেছি। অর্থাৎ ইলিগাল মাইগ্রেশন, শোনো, নো ইলিগাল মাইগ্রেশন নিয়ে এটা বলা হয়নি কিছু। এই প্যাসেজ তো ইলিগাল মাইগ্রেশন না, এই প্যাসেজটা হলো ওই প্রাইভেট এজেন্সি গুলো ছিল, এটা বন্ধ করে দিছে, আবার তাদের চালু হয়েছে, এই বিষয় নিয়ে আলোচনা। বুঝছো না বিষয়টা? এটা কি এই প্যাসেজের মূল প্যাসেজকে যদি আমরা একটা শিরোনাম দেই, তাহলে শিরোনামটা কি দিতে পারবো বলতো? এই প্যাসেজের শিরোনামটা কি হইতে পারে বলতো? একজন বলো। Band of private recruiting agencies. নো, রিওপেন অফ, দেখি তো এ গুড টাইটেল ফর দিস প্যাসেজ। এই প্যাসেজের একটা ভালো শিরোনাম দাও, এই প্যাসেজটাকে একটা ভালো শিরোনাম Importance দাও। of reopening private recruitment agencies. No sir, no sir. বলো, কমেন্ট বক্সে লিখো, কমেন্ট প্রাইভেট বক্সে, এজেন্সির পুনর্জাগরণ। কমেন্ট বক্সে লিখো। কমেন্ট বক্সে লিখো। আসলে এটা কোন বিষয় নিয়ে বলতেছে, বলা হয়েছে বলো? Sir, context of migration labor in Bangladesh. To ban the private agencies, increase the illegal process of. নো ইলিগেল কিছু না। যেমন সিফাতুজ্জামান লিখছো, দ্য রিজাম্পশন অফ, মিউট করে ফেলো, মিউট করে কমেন্ট বক্সে লিখো দ্য রিজাম্পশন অফ মিউট না করলে কিন্তু আবার চলে যাবে ওয়েটিং রুমে। হ্যাঁ, তাহলে কি রিজাম্পশন অফ প্রাইভেট রিক্রুটিং এজেন্সিস, তাও মাইনা নেওয়া যায়। রিমার্স অফ প্রাইভেট রিক্রুটিং এজেন্সিস, তাও লিখছো, ঠিক আছে। রিভাইভাল অফ প্রাইভেট রিক্রুটিং এজেন্সিস, ঠিক আছে। মেরিটস এন্ড ডিমেরিটস অফ প্রাইভেট রিক্রুটিং এজেন্সিস, থ্যাংক ইউ সো মাচ। রিজাম্পশন মানে মোট কথা হলো যে আমি চাচ্ছি যে দ্য ইম্পর্টেন্স দরকার নাই এরকম, মানে পুনরায় আসা। গুড নিউজ ফর রিক্রুটিং এজেন্সিস, গুড নিউজ ফর রিক্রুটিং এজেন্সিস, ইয়ার জন্য সুখবর, মূলত এটাই হলো বিষয়। মানে কারণ 6 বছর পরে 6 বছর বন্ধ থাকার পরে তাদের আবার চালু হয়েছে, এটা তাদের জন্য এখন ঈদের দিন। নট ইলিগাল মাইগ্রেশন ইজ দ্য মেইন কনসার্ন অফ দ্য প্যাসেজ। তাহলে রিজাম্পশন অফ প্রাইভেট অ্যাক্টিভিটি, প্রাইভেট এজেন্সিস, এটাই হলো মূল বিষয় আর কি। এটারে ঘুরে ফিরে তুমি যা লিখো। থ্যাংক ইউ সো মাচ, তোমরা অনেকে বুঝছো। লিগেল প্রসিডিউর মাইগ্রেশন, নো, এটার বিষয় না। লিগেল প্রসিডিউর এটার বিষয় না। লিগেলের বিষয় না। একজন কি লিখছে, এক্সপ্লয়টেশন টুয়ার্ডস দ্য পিপল, নো, তাও বলে নাই। ডিফরমেশন অফ মাইগ্রেশন প্রসেস, তাও না। প্রাইভেট রিক্রুটিং এজেন্সিজ ইনক্রিজিং ইলিগেল মাইগ্রেশন, নো, কেন, ওয়াই সজীব? এটা প্রাইভেট রিক্রুটিং এজেন্সিজ দ্বারা ইলিগেল মাইগ্রেশন বাড়ছে, এটা বলছে এখানে। রিভাইভাল অফ প্রাইভেট নিউ রিক্রুটিং পলিসি অফ, হ্যাঁ তাও হয়। রিটার্ন অফ প্রাইভেট রিক্রুটিং এজেন্সিজ, থ্যাংক ইউ সো মাচ কানিস ফাতেমা। হ্যাঁ, অর্থাৎ যার এটার মূল এই প্যাসেজটা হলো মানে রিজাম্পশন, মানে রিভাইভাল, রিজাম্পশন, রিঅ্যাওয়েকেনিং অফ প্রাইভেট রিক্রুটিং এজেন্সিজ, আবার পুনরায় রিস্টার্ট অফ প্রাইভেট রিক্রুটিং এজেন্সিজ, বন্ধ হয়ে গেছে। গুড নিউজ ফর প্রাইভেট রিক্রুটিং এজেন্সিজ, এই রিলেটেড শিরোনাম হবে। ওকে, তো একটু আমি বলি, দেখি তো লিখো, resumption of private recruiting agencies, resumption of private recruiting agencies is the focal attention of the passage. ও আমি বলতে চাচ্ছিলাম কি, শুনো, একজন যে আমি বলছিলাম যে কখনো কখনো সামারি শুরুতে এই 9 নম্বর পয়েন্টটা একটু করে শুনো, তোমার একটু বলো। কখনো কখনো সামারির শুরুতে বা প্রথম বাক্যে প্যাসেজের মূল আইডিয়াটি লেখা যেতে পারে। নট ম্যান্ডেটরি, পরিস্থিতি অনুযায়ী লিখবা যদি তুমি বুঝতে পারো। যেমন দ্য প্যাসেজ মেইনলি
pays attention to the implementation of creative education method এরকম অথবা the fundamental issues highlighted throughout the passage is the implementation of creative education method বুঝছো কি না the fundamental issue highlighted এটা চেয়ে সবচেয়ে বেটার হয় 3 নম্বরটা আমি মনে করি যে 3 নম্বরের সিম্পলি লিখলে কারণ এখানে তো আমার বেশি শব্দ বাড়ানো যাবে না বরং 3 নম্বরটা এই যে তুমি বললা কি the resumption of private recruiting agencies is the focal attention of the passage কথা বুঝছো তাতে কি হলো মানে তুমি যে মূল বিষয়টা বুঝতে পারছো এটা তোমার স্যার এর ফলে পরীক্ষক সহজেই বুঝতে পারবেন যে প্রার্থী প্যাসেজের মূল বক্তব্যটা বুঝতে পারছে আমি যে লেকচারটা আগামী ক্লাসে ব্যাখ্যা করব আগামী ক্লাসে যখন আবার সামারিটা প্র্যাকটিস করাবো তোমার একটা ছোট্ট সামারি প্র্যাকটিস করতে দেবো এটা করে রাখবা তারপরে আগামী ক্লাসে আমি এই শীটটা আবার অ্যানালাইসিস করব হ্যাঁ তাহলে চাইলে আমরা কি করতে পারি বলো চাইলে আমরা একটা ওই যেই বাক্যটা মানে যেই প্রতিবাদ্য বিষয়টা যেই বিষয়টা নিয়ে প্যাসেজটা আসছে এই প্যাসেজ চাইলে প্রথম লাইনে একটা সিনপসিস করতে পারি আমার কথা কি তোমরা বুঝছো কিনা বলো জি স্যার এটা কি ম্যান্ডেটরি না চাইলে করতে পারি চাইলে করতে পারি ম্যান্ডেটরি এবং যদি তুমি মনে করো যে অনেক সময় দুর্বলতা থাকলেও এটা জাহির করো যে ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট যে তুমি কোন বিষয় নিয়ে আসছে এটা ধরো প্র্যাকটিসিং টলারেন্স যেমন টলারেন্স নিয়ে একবার আসছে আরো যে অনেক সময় থিমটা বোঝা যায় না আর এটা বলবা যে এটা বোঝার জন্য তো তুমি যেমন ডিজিটাল ডিটক্স ইজ দ্য কি অ্যাটেনশন অফ দ্য ফোকাল অ্যাটেনশন অফ দ্য প্যাসেজ ঠিক আছে এটা কিন্তু একটা ভালো লাইন আমার কাছে মনে হয় ওকে হ্যাঁ তারপরে কোন প্রথম লাইন বলেছেন যে রিজাম্পশন অফ প্রাইভেট এটা অথবা তুমি যদি সরাসরি লিখতে চাও লিখো অথবা দিয়ে লিখো অথবা যদি বলো যে আমি এটা লিখবো না অথবা লিখতে পারো যে এ ডিসকাশন কন্টিনিউজ লিখো তো এ ডিসকাশন কন্টিনিউজ এ ডিসকাশন কন্টিনিউজ তাই না বা দেয়ার ইজ এ ডিসকাশন আর কি এ ডিসকাশন কন্টিনিউজ অথবা দেয়ার ইজ এ ডিসকাশন অ্যাবাউট সেন্ডিং ওয়ার্কার্স টু মালয়েশিয়া মালয়েশিয়ান মার্কেট দরকার নেই মালয়েশিয়া হ্যাঁ কোনো ফ্রেজাল কথাবার্তা না বললে জিস্ট কথা আবার বললাম একেবারে কোনো ফ্রেজ ট্রেজ এখানে আসবে না মালয়েশিয়ান মার্কেট না বলে মালয়েশিয়া বললে তো চলে যাচ্ছে মূল কথা দেয়ার ইজ এ টক দেয়ার ইজ এ ডিসকাশন অথবা a discussion continues about sending workers to Malaysia again by private agencies এটা হলো এই বাক্যের সামারি তোমরা এবার তোমারটার সাথে একটু মিলাই নাও আমার 5-7 মিনিট সময় দাও কি লিখছো বলো তো তোমার a discussion continues about sending workers to Malaysia again by Malaysia হ্যাঁ to Malaysia again by private agencies তাহলে মানে ওই পুনরায় আবার তাদের ব্যাপারে তাদের নিয়ে লোক পাঠানোর ব্যাপারে আলোচনা চলতেছে এটাই হলো বিষয় হ্যাঁ ওকে আচ্ছা এরপরে আর তুমি যদি প্রথম বাক্যটাতে ওইভাবেই করো যে রিজাম্পশন অফ প্রাইভেট এজেন্সিজ প্রাইভেট রিক্রুটিং এজেন্সিজ ইজ দ্য ফোকাল অ্যাটেনশন অফ দ্য প্যাসেজ তাও কিন্তু চলে আসে মানে পুনরায় শুরু করা হ্যাঁ ওকে আচ্ছা তোমাও এরকম একটা বাক্য লিখছিলাম G2G procedure could not bring anticipated result বুঝছো না বিষয়টা জি স্যার G2G recruitment could not meet anticipated result হ্যাঁ বা expected result হ্যাঁ
রেদার রেদার হ্যাঁ দা আচ্ছা আমি পুরোটা বলে দিই তারপর তুমি মিলাইও the prohibition on private agencies accelerated by increased illegal migration. কি লিখছো বলো তো? Rather, the prohibition of private agencies accelerated by increased illegal migration. হ্যাঁ রাদার অথবা মোর ওভার দিতে পারো। হ্যাঁ আচ্ছা হ্যাঁ ক্রিয়েটিং টেনশন ইন দিস রিজিয়ন, ক্রিয়েটিং টেনশন ইন দিস রিজিয়ন। বাবা দাঁড়াও একটু, জি স্যার। টেনশন ইন দিস রিজিয়ন, তাই না? তারপরে ওকে সো a verified database, so a verified database should be adopted by implemented, should be implemented a verified database should be implemented for for the betterment adopted by implemented for the betterment of workers and employers abroad, for the workers, laborers and employers abroad. আচ্ছা ঠিক আছে, দেখো আচ্ছা এবার পড়ে শোনাও তো কি লিখছো। স্যার রাদার থেকে পড়বো? পুরাটা পড়ো, পুরাটা পড়ো। A discussion continues about sending workers to Malaysia again by private agencies. G2G recruitment could not meet anticipated result. Rather, the prohibition of private agencies agencies accelerated illegal migration, creating tension in this region. So a verified database should be adopted by implemented for the betterment of laborers and employers abroad. Laborers or employers abroad. আচ্ছা দেখো এটাই হলো আমি বিষয়। তাহলে আমি বলি প্রথম বাক্যের সামারিটা আমি বললাম যে প্রায় 6 বছর পর, মানে 6 বছর বাদ তথ্য উপাত্ত কিন্তু সামারিতে দরকার নাই এখানে। এই প্যাসেজ অর্থাৎ এই প্যাসেজটাতে পুনরায় তুমি ফোকাল অ্যাটেনশন দিয়ে এটা বলতে পারো যে ফোকাল অ্যাটেনশন অফ দ্য প্যাসেজ রিজাম্পশন, এটা বলে দিতে পারো। অথবা যে একটা আলোচনা চলছে পুনরায় লোক পাঠানোর ব্যাপারে, তোমরা দেখো পুনরায় মালয়েশিয়া লোক পাঠানোর ব্যাপারে একটা আলাপ কথাবার্তা চলছে, আলোচনা চলছে। হ্যাঁ তারপরে এই যে দ্বিতীয় বাক্যটা একটু খেয়াল করে দেখো, ওয়াইল গভর্নমেন্ট টু গভর্নমেন্ট 2012 সাল থেকে G2G পদ্ধতিতে লোক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। 15 লক্ষ লোক নিবন্ধন করেছে, ঠিক আছে, এবং 7,000 বাংলাদেশি শ্রমিক সেখানে যেতে পেরেছে। এটাকে যদি আমরা এক বাক্যে বলি এর মানে কি? এর মানে এটাকে যদি সামারি করি দ্যাট মিন্স তারা কি সফল হয়েছে না ব্যর্থ হয়েছে বলো? ব্যর্থ হয়েছে। মানে অফিশিয়াল অ্যাক্টিভিটি, মানে এটার পুরো বাক্যটার ইয়ে হলো যে G2G প্রসিডিউর ফেইলড। কোড নোট যদি তুমি আরো সংক্ষেপ করার প্রয়োজন হয় তাহলে মানে ওই যে কোড নোট ব্রিং এক্সপেক্টেড রেজাল্ট দেখছো না, ওইটা যদি পুরোটা লেখা দাও G2G প্রসিডিউর ফেইলড, তাই না? স্যার এখানে একটু সমস্যা হচ্ছিল স্যার, এটা আসলে ধরতে পারছিলাম না।
হ্যাঁ মানে ওই যে আমি বলে রাখি এখানে তুমি, কারণ আমার তো পুরো 100, নট মোর দেন 100 ওয়ার্ড, আমি বলছি যে 95 থেকে 110 শব্দ, মানে এটা বড় করা না, সামারির কাজ হলো ছোট করা। আমি তো বলে সামারির আইডিয়াটা আসছে কোথা থেকে, সামারিটা আসছে মূলত ফ্রান্সিস বেকনের একটা লাইন আছে যে রিডিং মেক্স, যে সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি সোয়েলড, সাম ফিউ টু বি চুড এন্ড ডাইজেস্টেড। ধরো একটা বড় বই, এই বড় বই, আমার কথা শোনো, সামারিটা আসলে কি? সামারিটা আসলে ধরো ওই যে প্রধানমন্ত্রীর কাছে তুমি একটা বক্তব্য নিয়ে গেছো, ধরো কোন একটা মামলা রায় নিয়ে গেছো, কোন একটা মামলা, তুমি কি পুরা মামলা পড়ে শোনাইবা? একটা কথা শোনাইবা যে তুমি কোনটা দেখো সামারি। আচ্ছা তোমরা কি পত্রিকার মধ্যে, ধরো পত্রিকার সম্পাদকীয়, উপসম্পাদকীয় অথবা অথবা সরি সম্পাদকীয় না, এই যে ইয়ার মধ্যে দেখবা যে প্রথম পৃষ্ঠায় একটা মূল ইয়া থাকে, হেডলাইন থাকে, সাবটাইটেল থাকে, তারপরে কয়েকটা কি পয়েন্ট থাকে, দেখছো কি হাইলাইট করা থাকে? জি স্যার, জি স্যার। এগুলো জি স্যার, সামারি, দেখছি স্যার। এগুলো সামারির মতো, এগুলোই এক ধরনের সামারির মতো। অর্থাৎ তুমি পুরো নিউজটা না পড়লেও আমি জানতে পারতেছি যে এখানে কি কি বিষয়টাতে কি আছে, তাই না? তো মোটামুটি এইটা এখানে একদম ইজি ল্যাঙ্গুয়েজ, একেবারে মানে প্রাঞ্জল ভাষায় হবে। তারপরে তোমার মূল বক্তব্য, তথ্য উপাত্ত উপস্থাপন করা সামারির কাজ না, কাজ হলো এইখানে কি বলছে। যেমন ধরো আমি তোমার একটা মিনিটে বলি, ওই যে ধরো অ্যান্থনি মাসকারেনাসের গল্প, আমার তো ওই বইটা খুব প্রিয়, এই জন্য বলি আর কি, কোটা না বাংলাদেশে লিগেসি অফ ব্লাড। তো বলবা যে এই বইয়ের মধ্যে কি আছে, বলবা যে 1900 বঙ্গবন্ধুর ক্ষমতায় আগমন এবং বঙ্গবন্ধুর জীবনের মানে ক্ষমতাকালীন সময়ের ঘটনার পরিক্রমা, বঙ্গবন্ধুর শাহাদাতের বা হত্যাকাণ্ডের প্রামাণ্য বিবরণ সহ, বঙ্গবন্ধু হত্যা পরবর্তী মানে 75 পরবর্তী খন্দকার মুশতাক, এরপরে ওই যে আরো যারা যারা আছে, এবং ওই যে 3 নভেম্বরের ঘটনাবলী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড সহ 1971 সাল থেকে 82 সালের বাংলাদেশের রাজনৈতিক ঘটনা প্রবাহের এক প্রামাণ্য দলিল এই গ্রন্থে উপস্থাপন করা হয়েছে। তোমরা কি এই বইয়ের মধ্যে কি আছে এটা তুমি বুঝছো কিনা? জি স্যার, বুঝছি স্যার। তুমি বুঝছো যে, বুঝছো না? এটা সামারি কিন্তু। তো আমি কিন্তু এখানে মানে এখানে পেঁচানো এইটা তথ্য উপাত্ত দেওয়ার সামারির কাজ না। সামারি হলো যে একদম প্রেসি, মানে এটা হলো এখানে কি বলা হয়েছে যেন পরেই বুঝতে পারেন। এখানে তথ্য তো প্যাসেজ থেকে নেবে, আমার কথাটা তোমরা বুঝলে? তাহলে এখানে তাহলে প্রথম বাক্যটা আমি বললাম যে কি, দেখো একটু প্রথম বাক্যটা হলো এরকম, কই না একটু দেখো, প্রথম বাক্যটা হলো কি, হ্যাঁ এই যে প্রথম বাক্যটা হলো আলোচনা চলতেছে, এরপরে G2G পদ্ধতি কোনো কার্যকর সুফল বয়ে আনতে পারে নাই, ঠিক আছে, বরং আবার অধিকন্তু হ্যাঁ ইয়ার উপর নিষেধাজ্ঞা দিচ্ছেন। এই যে দা ব্যান অন প্রাইভেট রিক্রুটিং এজেন্সি, নিষেধাজ্ঞা দেওয়ার কারণে 1 লক্ষ লোক মানে ইয়া বাড়ছে, নৌকাযুগ অভিযোগ উস্কে দিয়েছে, 1 লক্ষ লোক নৌকাযুগ এখানে চলে গেছে। এত কথা না বললে আমি বললাম কি যে বরং অবৈধ অভিবাসন সরি বেসরকারি রিক্রুটিং এজেন্সি গুলোর উপর নিষেধাজ্ঞা দিচ্ছেন, সেটা আবার বাড়াইছে, কি বাড়িয়েছে বলতো, কি বাড়িয়েছে? ইলিগাল মাইগ্রেশন। ইলিগাল মাইগ্রেশন ক্রিয়েটিং, ওই যে আমি পরের অংশটা অ্যাড করে দিলাম, ফলে তৈরি হয়েছে কি বলো ইয়াতে, আর 1 লক্ষ লোক গেছে, এটা তো দরকার নেই, আমার সংখ্যা পরিসংখ্যান তো উত্থাপন করার দরকার নেই। এই যে পুরা এই প্যারার অংশটা সামারি করছি, এবার যে মোর ওভার দা কিনা মোর ওভার আর কি বলছি, মোর ওভার the prohibition on private agencies accelerated illegal migration, creating অ্যাক্সিলারেট tension. বানান ঠিক হলে EX না, কিন্তু ACCE আনলে ইনক্রিজ লিখো। জি স্যার, অ্যাক্সিলারেটেড। অনেকে আমি নিজে তো EX দিয়ে একবার লিখছিলাম, অনেক সময় অ্যাক্সিলারেটেড বানাই, এগুলো আনকনশাসলি মিস্টেক। আচ্ছা, তো অ্যাক্সিলারেটেড ইলিগাল মাইগ্রেশন বা ক্রিয়েটিং বা দ্যাট ক্রিয়েটস টেনশন, তাই না? হ্যাঁ, ইন দ্য রিজিয়ন, মালয়েশিয়া কি দরকার নেই আর। তো এরপর শেষে বললাম যে একটা ভেরিফাইড ডেটাবেজে কি পারে বলো, যদি একটা ভেরিফাইড ডেটাবেস থাকে সেটা নেওয়া উচিত, প্রয়োগ করা উচিত কিসের জন্য? মালিক এবং উভয়, মালিক এবং কি বলো, লেবারদের বেটারমেন্টের জন্য। এই
তো তোমাদেরকে আমি হাতে কলমে এটা আমি এরকম একটা সামারি লিখে আমি মানে ওই যে ঢাকা কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট পুরঞ্জয় স্যারকে দেখাই নিয়ে আসছিলাম যে স্যার এটা কেমন হবে, স্যার তো খাতা দেখেন, তো স্যার সত্যায়ন করছেন যে এটি সামারিটা হবে। ঠিক আছে, এই জন্য তোমাদেরকে বলে নিলাম। তো ইনশাল্লাহ আমি কাজ হলো হোমওয়ার্কটা হলো কি, হোমওয়ার্ক কি বলো তো, ওই প্যাসেজ টু সামারি দিবেন বললেন। সামারি দেবো, এটার বাক্যটা দেবো, অনুবাদ করবা, আর হইলো কি সামারি লিখবা। ঠিক আছে, এরপরে আমি ক্লাসে আবার তাৎক্ষণিক আর একটা প্র্যাকটিস করাবো। স্যার তো নোটিশ স্যার যে কিছু নিয়ম শিখালো স্যার, মানে ওভাবে বাদ দিয়ে দিয়ে এটা তো বানিয়ে আজকেরটা তো স্যার বানিয়ে লেখার মতোই হয়ে গেল স্যার। হ্যাঁ, না আমি বলে রাখি, স্যার ওই যে কপি রেখে বলছেন না, মানে আমি তো হ্যাঁ স্যার ওই যে লেখে লেখে স্যার ওই যে যেগুলো লিখতে হবে সেগুলো নিচে দাগ ওই দিয়ে ওই যে দিয়ে করাচ্ছিল, ওটা বাদ দিয়ে একটা ফিগার করাইছেন চলে তাই না? আসছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটাও চলে আসবে, সমস্যা নেই। আমি বললাম না দুইটা পদ্ধতিতে, অনেক সময় দেখবা কি মানে আমরা তো এটা শেষ পদ্ধতিতে আসবো, আমিও সেই পদ্ধতিতে আসবো, ওইটাও লেখা আছে দেখো। এটা কোন পদ্ধতি জানো না? স্যার আজকেরটা কঠিন হয়ে গেছে স্যার, মানে নিজে নিজে বানানোর মতো হয়ে গেছে স্যার, মানে আচ্ছা আমি বলে রাখি, এটা হলো এই পদ্ধতিতে আসবো। দেখো এখানে লেখা আছে, এখানে লেখা আছে মানে স্যার আজকের পদ্ধতিতে যদি বাই চান্স স্যার প্যাসেজের মানেটা যদি একটু উল্টা বুঝে ফেলি তাহলে তো স্যার এলোমেলো হয়ে লিখলে তো জিরো পেয়ে আসবে, যেতে পারি মনে হয়। টেনশন নিও না, এটা হাতে কলমে শিখলে দেখবা যে ঠিক হয়ে যাবে। আরো কয়েকটা প্র্যাকটিস করে জিরো পাইবা কেন, জিরো পাওয়ার কোনো কারণ নেই। ওই যে সামারি লেখা শুরুতে একটু থিমেটিক কোশ্চেনের প্রত্যেকটি কিওয়ার্ড কে গোল দাগ দিয়ে রাখবো, দেন কিওয়ার্ডের ভিত্তি করে একটি অনুমিত বাক্য বানাবো, বুঝছো? আচ্ছা এইটা তো প্র্যাকটিস করাবো। হ্যাঁ, ওই যে প্যাসেজ পড়ার সময় থিমেটিকের দু একটা প্রশ্ন যদি দিয়ে দেই অ্যানসার সামারির ভিতরে। আসো, দাঁড়াও না, ওয়েট করো, এত মানে সরাসরি শর্টকাটে যাচ্ছি কেন? আর একটু ওয়েট করে যাও, এটা তো আছে। এটা ঠিক আছে স্যার। আমরা তো সারা জীবন প্রথম লাইন, শেষের লাইন, মাঝের লাইন সামারি হয়ে গেছে না, মানে একটু মাথা খাটাইয়ে চিন্তা করি, কথা বুঝছো না? জি স্যার। কপি করে দিলাম থিমেটিক কোশ্চেনটা। স্যার আমরা আজকে স্যার যেটা করেছি এখানে তো স্যার প্রতিটা প্যারাই চলে আসছে আর কি, একদম মানে পুরো অ্যানালাইসিস করে নিচ্ছি, তোমার একটু অ্যানালিটিক্যাল এবিলিটি বাড়ো। শর্টকাট তো অনেক পন্থা তো আছেই, যেমন এটা তো আলটিমেট সলিউশন, তো আমরা তো ধরো শেষ ওই যে কুবুদ্ধি তো আছেই, আছে না? কুবুদ্ধি বুঝছো না, লিখে রাখছি যে কুবুদ্ধি তো আছে, একটু সুবুদ্ধির প্রয়োগ ঘটাই, সামারি যেভাবে লেখা উচিত। আমার কথা বুঝছো না? কয়েকটা প্র্যাকটিস করো, তোমার ভিতরে একটা ইয়া তৈরি হবে। কি তৈরি হবে বলো? মানে এই প্র্যাকটিস গুলো তোমার শক্তি বাড়াবে। ঠিক আছে ইনশাল্লাহ? নাকি সরাসরি চলে আজকে দেওয়া হবে? হ্যাঁ, দিয়ে দেবো এখনই। না এই সরাসরি কুবুদ্ধিতে যাবো নাকি আর একটু মডার্ন মানে না না স্যার চলুক স্যার স্যার কুবুদ্ধি দরকার নাই স্যার, কুবুদ্ধি সুবুদ্ধি থাক স্যার, কুবুদ্ধি দরকার নেই। কুবুদ্ধি তো আছেই, এটা আমার লাস্ট, তো এটা তো এটা লাস্ট ব্যাকআপ, তো চলে আগে অ্যানালাইসিস করতে করতে পরে তো আমাদের ব্যাকআপ আছেই। ওকে, হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার স্যার। একটু খাতায় তুলবো স্যার? রেজাল্ট নিয়ে কিছু বলবেন বলছেন স্যার, একটু কিছু বলেন স্যার। হ্যাঁ, মানে এটা হলো ওই এক কথায় যদি বলি, লাস্ট লাইনটা বললে একটু ভালো হতো। লাস্ট লাইনটা তোমার রিপিট করো লাস্ট লাইনটা। হ্যাঁ, so a verified database should be adopted by implemented for the betterment of the laborers and employers abroad. আবার বা কিন্তু বাই না, বা বলছো না, ইমপ্লিমেন্টেড অর না অ্যাডপ্টেড। না বাদ, ও আচ্ছা বা মানে ইমপ্লিমেন্টেড শব্দটা ব্যবহার করবে বা অ্যাডপ্টেড ব্যবহার করতে পারো আর কি। হ্যাঁ, ওকে। তোমা আপু আপনি একটু ওই যে আর পোস্ট করলে ওই পোস্টের কমেন্টে একটু এই এটা কপিটা একটু দিয়ে দিন, ছবি তুলে দিয়ে দিও। হ্যাঁ, এটা কিন্তু বা অর ইমপ্লিমেন্টেড, অ্যাডপ্টেড অর ইমপ্লিমেন্টেড, বুঝছো? হ্যাঁ, should be adopted or implemented for the betterment. সেইটাই তুমি নাও আর কি। হ্যাঁ, ওকে, হ্যাঁ আচ্ছা, দাঁড়াও একটু দাঁড়াও। আচ্ছা, তারপরে কি বললাম না, শোনো, যারা এই COVID-19 আমার এক কথা, তোমার ওই ব্যাচটার কথা তোমার মনে থাকার কথা। কোভিড এর কারণে অনেকে নিয়ন্ত্রণ হারাই ফেলছিল, অনেকে বাড়িতে চলে গেছে, অনেকে মানে কোভিড আসবে কি যাবে না এই ধরনের ওই বাস্তবতাটাকে সামলাতে পারে নাই। আর যারা ডেডিকেটেড ছিল তাদের অধিকাংশেরই আসছে, কিন্তু কিছু দুর্ভাগ্যের বিষয় আছে, অনেক যেমন নাম বললাম না, এখানে খুবই প্রত্যাশিত ছিল কিন্তু আসে নাই। কি করবা, কারণ ক্যাডার পোস্ট তো মানে এত হাজার না, এটা তকদিরের বিষয় আছে। কিন্তু আমি
তোমার এক কথায় বলতে চাই, যদি রিটেন পরীক্ষায় একটা মানে তোমার সর্বোচ্চ নাম্বার উঠে রাখো, ক্যাডার মিস হবে না। পরিষ্কার, সহজ সহজ কথা, সহজ সমাধান। ভাই যদি তোমার রিটেন পরীক্ষা ভালো হয়, অবধারিত ভাইবা ভালো হবে। রিটেন পরীক্ষায় দুর্বলতা রাখছো, তুমি ভাইবাতে যতই কনফিডেন্স তুমি নিজের লেভেল পাবে না, তখন একটা নন ক্যাডার পাই। শর্তহীন কথা, ওই যে ছোট ভাইয়ের পরামর্শ দিয়েছিলাম যে যদি কেউ থাকতো আমি তার ঘরেই বসায় রাখতাম। প্লিজ, মানে জাস্ট বি আইসোলেটেড। এই 3 মাস তোমার জীবনের সবচেয়ে মূল্যবান। তুমি আগামী বছর এই দিনে ক্যাডার পোস্ট দিবা না নাকি নন ক্যাডার পোস্ট দিবা, কোন ক্যাডার নিয়ে পোস্ট দিবা, যে পুলিশ দিবা না শিক্ষা ক্যাডার দিবা, এই 3 মাসের উপর নির্ভর করবে। মনে রাখবে, এর চেয়ে গুরুত্বপূর্ণ সময় আর কিচ্ছু নাই। আল্লাহর রাস্তায় মানে জাস্ট বি আইসোলেটেড। আমি বারবার এই কথাটা বলছি। টিউশন চাকরি ফাকরি কত নগদ খাইতে চাই, শুধু নগদ টাকার একটা মানে ঘ্রাণ আমরা খুব পছন্দ করি। প্লিজ 3 মাসের জন্য নিজেকে সামলাও। স্যার অক্টোবরে কি আসলে এক্সাম হবে? অক্টোবরে না হইলেও দিবা, আসলে কথা নেই। অক্টোবরে না, সেপ্টেম্বরের মধ্যে আমার প্রিপারেশন ক্লোজ। যত লেন্দি করবা ততই তোমার খারাপ হবে, পরে রিভাইজ করবা। আবার বলবা যে আমার ওই চাকরি। মনে রাখবা, তোমার কারণে লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেকটার জন্য আরেকজন যোগ্য লোক আছে। তোমার কারণে বাংলাদেশ অচল হয়ে যাবে না। তুমি যদি কোনো দায়িত্বে অবহেলা করে থাকো, আমি বলবো যে পরে 3-4 গুণ বাড়াইয়া দিয়া কাফারা দিয়ে দিও, টাকা 1 টাকা নিও না। তোমার যদি মনে হয় যে তুমি দায়িত্ব ফাঁকি দিচ্ছ, সরকারি টাকা কোষাগারে জমা দাও, আমি করি নেই, কোনো কারোর এই যে আয়াবুয়াদেরকে দিয়ে দাও। চাকরি করলে মানে আমি আমার কথা হলো যে তুমি এইখানে কোনো কম্প্রোমাইজ করো না। এই শুধু এইটা তুমি পরিষ্কার বিষয়, আমি জানি না কোন জায়গাতে টাকা আনবো, ধান্য টাকা, কারোর কাছে টাকা ধান্য, জমি বিক্রি করো, স্যার মনে করেন যে এমনি তো সবকিছু ঠিক আছে, কিন্তু আমরা যারা নতুন আছি তাদের তো একদম মানে দিক নির্দেশনাহীন টাইপের হচ্ছে। আমরা যেরকম বাইরে থেকে আসছে স্যার, যেরকম মানে ঢাকার বাইরে থাকি, অনলাইনে ক্লাস করতেছি, একটা কথা বলবো। আচ্ছা ঠিক আছে, এটা তোমাদের নিয়ে দাঁড়াও, তোমরা আচ্ছা আমি নতুন একটা পেজ তৈরি করছি, আমার ওই পেজটা দিয়ে গেছে, দেখবো যে আমার একটা ভিডিও আছে রিটেন পরীক্ষার পরে কিভাবে করবা, প্রথম দিকে কয়েকটা ভিডিও দেখবা, একটু কাইন্ডলি দেখো আমি কোন কোন বিষয়গুলো পড়ার কথা বলছিলাম। ওপেন সিক্রেট দেখবা যে RRS BCS গ্রুপটাতে দেয়া আছে, বা আমিও গ্রুপে শেয়ার করে দেবো, ওইটা খাইফা সার্চ দিলে পাবো। ওকে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো পরে যারা নতুন আপনার ওই পেজটা ফেরত পেয়েছেন? না, এটা ওর কাছে আছে, আর দেয় নাই। আমি রিকোয়েস্ট করছি যে গ্রন্থ সমালোচনা নিয়ে যেটা বলছিলেন স্যার, ওই যে কোন স্যারের কথা, মেহেদী স্যার আমাদের অদিতি অনলাইনে যারা পড়ছে তাদের সাথে যোগাযোগ রেখো। এত মানে ইশারা ইঙ্গিতে তুমি বুঝা ফেলবো অনেক কিছু। হ্যাঁ, এই যে একটা ইশারা দিয়ে রাখলাম, তুমি বাকি তোমার। হ্যাঁ, আল্লাহ হাফেজ। স্যার জুমার নামাজ। আল্লাহ হাফেজ। জি স্যার ওকে স্যার। আমাদের সামারি কি আপনাকে হোয়াটসঅ্যাপ পাঠাবো স্যার? আচ্ছা, পাঠিয়ে রেখো। আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ। কোনটা রেখে কোনটা পড়বো? আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আগে বলবো। আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ, আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।